আসসালামু আলাইকুম ব্যাংকার বন্ধু। আমি লিমন সরকার, প্রভাষক 36তম বিসিএস হিসাব বিজ্ঞান বিভাগ এবং এক্স ব্যাংকার। ব্যাংকার বন্ধু, আপনারা প্রায় সবাই জেআইবিবির বেসিক অ্যাকাউন্টিং সাবজেক্টটি নিয়ে বেশ ভয়ে আছেন যে এই সাবজেক্টটিতে আপনারা মূলত পাশ করবেন কিভাবে, এবং একটি যেহেতু ম্যাথমেটিক্যাল সাবজেক্ট। এছাড়াও আমরা শুনেছি যে 96তম ব্যাংকিং প্রফেশনাল এক্সামের আগে এই সাবজেক্টটিতে সবচেয়ে বেশি ফেল করতো। তবে ব্যাংকার বন্ধু, অ্যাকাউন্টিংয়ে পাশ করতে হলে আপনাকে কিন্তু থিওরিতে অবশ্যই গুরুত্ব দিতে হবে। থিওরি ভালো করা ছাড়া আপনি কিন্তু পাশ করা টাফ। তাই বলে আপনার আবার ম্যাথকে গুরুত্ব দিবেন এমন না, কারণ হিসাব বিজ্ঞানে প্রায় 50% থিওরি থাকবে। কিন্তু এর মধ্যে প্রথম অধ্যায় থেকে এক সেট প্রশ্ন থিওরি থাকে, আমরা দেখেছি 96তম ব্যাংকিং প্রফেশনাল এক্সামিনেশনের আগে। এবং এবারও আমরা দেখছি যে নতুন সিলেবাসে বেসিক অ্যাকাউন্টিংয়ের প্রথম চ্যাপ্টারটাই শুধু থিওরি নিয়ে আলোচনা। সেখানে আমরা বিভিন্ন ধরনের প্রশ্ন দেখেছি। এবং সবার শেষে যে প্রশ্ন থাকে একটা শর্ট নোটস, সেখানেও কিন্তু একটা 20 মার্কসের থাকে। তো সেক্ষেত্রে আপনি যদি এই থিওরির 20 মার্কস প্রথম অংশের প্রথম অধ্যায় থেকে, এবং শর্ট নোটস থেকে 20-20-40, আর অন্য অঙ্কগুলোর সাথে যে থিওরি থাকবে এগুলো যদি ভালো করে দেন এবং 2-3টা অঙ্ক যদি আপনি ভালো করে করতে পারেন, তাহলে কিন্তু আপনার পাস ঠেকাইকে। তো ব্যাংকার বন্ধু, আজকে আমার মূলত প্রায় 100+ ব্যাংকার আমাদের এই ফ্রি ভিডিও ক্লাসে উপস্থিত হয়েছিল। সেটা আমরা জুমে নিয়েছিলাম। তো আপনারা অনেকেই এই ক্লাসটি দেখতে পারেননি, তারা বলেছিলেন যে স্যার এটা রেকর্ড দেওয়া যায় কি না। এই জন্য আমি এটা রেকর্ড দিয়ে দিচ্ছি। আপনারা এই ভিডিও ক্লাসটা টেনে টেনে না দেখে যদি প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখেন, তাহলে আপনাদের আমাদের বাছাই করা 1 থেকে 20টা প্রশ্ন আমরা বাছাই করে দিয়েছি প্রথম অধ্যায় থেকে। ইনশাল্লাহ এই 20টা প্রশ্ন আপনি যদি পড়েন, তাহলে আপনার এক সেট প্রশ্ন কমন পাবেন। তো এই প্রশ্নগুলো আপনি যদি নিজে নিজে পড়তে যান, তাহলে কিন্তু আপনার জন্য অনেক টাফ হবে বোঝা। তো সেক্ষেত্রে আমাদের ভিডিওটা দেখার পর আপনারা যদি আমাদের যে অ্যান্সারগুলো আমরা যেখানে আলোচনা করছি ভিডিওতে, সেইগুলো যদি প্রিন্ট করে পড়ে ফেলেন, তাহলে খুব সহজেই হবে। আর যারা আমাদের বেসিক অ্যাকাউন্টিং হ্যান্ড নোট অর্ডার করেছেন এবং লাইভ ক্লাস নিয়েছেন, তারা তো পিডিএফটা পেয়ে গিয়েছেন এবং হ্যান্ড নোট তারা তো পাবেনই সেখানে। আর যারা আমাদের হ্যান্ড নোট নেন নাই, সেক্ষেত্রে যারা এখনই এটা পড়তে চান, তারা আমাদের ভিডিওতে অবশ্যই আপনাদের মেইল আইডি দিয়ে দিবেন। মেইল আইডি দিলে আমরা আপনাদেরকে এই ফার্স্ট চ্যাপ্টারের পিডিএফটা দিয়ে দিব। তবে প্রথম 10টা প্রশ্নের উত্তর দিব আমরা, বাকি 20 মানে টোটাল 20টা দিব না। আর যারা আমাদের কাছ থেকে হ্যান্ডনোট অর্ডার করে ফেলেছেন অলরেডি, তারা আমাদের ইনবক্সে মেসেজ দিবেন, তাহলে আমরা এই প্রথম চ্যাপ্টারটা আপনাদের দিয়ে দিব। সিলেট থেকে, তাই তো? মিজানুর রহমান বরিশাল থেকে বলছি স্যার। আচ্ছা, কোন ব্যাংকে আছেন? আমি ব্র্যাক ব্যাংকে। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, আপনারা তো যারা জয়েন করতে পারছেন তারা বেশ স্মার্ট। আবার অনেকে আছে যে এখনো আমরা এই এর যুগে থেকেও মানে পারি না সবকিছু। তো তাদের জন্য আমি আবার ওখানে তো জুমের আমি লিংক দিয়েছি, তারপরও আমি আরেকবার জুমের লিংকটা দিই, কারণ অনেকে তবুও পারে না। আমি একটু আজকের ক্লাসটা আমাদের বেশ গুরুত্বপূর্ণ, কারণ এই টপিকস থেকে ইনশাল্লাহ প্রায় 20 মার্কস সবচেয়ে সহজে কমন পাওয়া যাবে। বা যারা সবচেয়ে সহজে 20 মার্কস একটা সেট দিতে চান, তাহলে এই চ্যাপ্টারটা আমাদের খুব ভালো করে পড়তে হবে। আর হিসাব বিজ্ঞানে তো মানে 100 মার্কসের অ্যান্সার আম, করার জন্য আপনাকে অনেক এক্সপার্ট হতে হবে। সেক্ষেত্রে আপনি 20 মার্কস বা 40 মার্কসও যদি নিয়ে আসতে পারেন কোনোভাবে, তো সেটা নিশ্চয়ই আপনার জন্য অনেক বুদ্ধিমানের কাজ হবে। আমরা আরেকটু সময় নিচ্ছি, জাস্ট 2 মিনিট। আমরা লাস্ট একবার গ্রুপে দিই। আমাদের আজকে অনেকেই জয়েন করছেন, প্রায় 60 জন। সালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, একটু বলেন, আপনার পরিচয় দেন যিনি সালাম আমি দিলেন। দিন মোহাম্মদ চিটগাঁও থেকে স্যার। আচ্ছা, কোন ব্যাংকে আছেন? আমি ইউসিবিতে। আচ্ছা আচ্ছা। সালাম আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, বলেন, একটু পরিচয় দেন। স্যার আমি হচ্ছি আবু ইউসুফ, ডাচ বাংলা ব্যাংকে আছি, ঢাকা থেকে বলছি। আচ্ছা, কোনো পরামর্শ স্যার নেবেন? আম- ওয়ালাইকুম স্যার আসসালাম। আমার একটা ইনফরমেশন জানার দরকার ছিল। আচ্ছা, এক এক করে আমরা শুনি। হ্যাঁ, বলেন, ইনফরমেশন বলেন। হ্যাঁ স্যার, আমি হচ্ছি সায়েন্সের স্টুডেন্ট, আমি অ্যাকাউন্টিং কিছুই জানি না। যা জানতে হবে আপনার এখান থেকে শিখবো আর কি। এখন পরীক্ষাতে কি আমি বাংলায় পরীক্ষা দিলে ভালো হবে অ্যাকাউন্টিং, না ইংলিশে দিলে ভালো হবে, একটা সাজেশন আর কি, আমি তো জানি না এগুলা।
আচ্ছা, খুবই একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। আপনি যেহেতু প্রশ্নটা শুরু ধন্যবাদ। করলেন, এটা অনেকেরই আমারও প্রশ্ন একই আমার মনে মনে। হয়। আমি উত্তরটা একটু দিয়ে দিই। এখন কি উত্তর দিব নাকি না ক্লাস শেষে উত্তর দিব, আপনারা বলে? ক্লাস শেষে দেন স্যার, ক্লাস শেষে দেন। আহ, এটা গুরুত্বপূর্ণ, আমারও জানার বিষয় ছিল। আচ্ছা, যেহেতু অনেকেই জানতে চাচ্ছে, পরে হইতে পারে হুম, আমি এটা ছোট করে ক্লাস শেষে হয়তো বা আরো বড় করে দিতে পারি। আরো অনেক প্রশ্ন নিব, উনি যেহেতু বলেই ফেলছেন, যেহেতু নিয়েছে, আমি দিয়ে দিই আর কি। উত্তরটা ছিল যে অনেকেই বেসিক অ্যাকাউন্টিং নিয়ে ভয় পাচ্ছেন। তো বেসিক অ্যাকাউন্টিং এর যারা নন কমার্স ব্যাকগ্রাউন্ডের বা কমার্স ব্যাকগ্রাউন্ডের হোক, তারা কি এটা বাংলায় পরীক্ষা দিবে নাকি ইংলিশে পরীক্ষা দিবে? আচ্ছা, এইটা নির্ভর করবে টোটালি আপনার উপর, যে আপনি আসলে কোন ভার্সনে এটা অভ্যস্ত। আপনি কোনটাতে লিখতে ইজিলি পারবেন। আপনি যদি আহ, আপনার ফ্রি হ্যান্ড রাইটিং যদি খুব ভালো হয়, ইংলিশে যদি আপনি খুব ইজিলি লিখতে পারেন, তাহলে আপনি ইংলিশ ভার্সনে যাবেন। আর যদি দেখা যায় যে আপনার ইংলিশ লিখতে বা ইংলিশ ফ্রি হ্যান্ড রাইটিং আসতে সময় লাগছে, তাহলে আমার মতে বাংলা ভার্সনে যাবেন। তো এখন এটা কিভাবে বুঝবেন? আমার কথা হচ্ছে যে আপনি সেম প্রশ্ন, একটা প্রশ্ন বা দুই তিনটা প্রশ্ন আপনি মুখস্থ করার মানে চেষ্টা করবেন। মানে কেউ মানে এরকম না, হুজুগে না যে ও ইংলিশে পরীক্ষা দিচ্ছে বলে আমি ইংলিশে দিব, বা ও বাংলা ভার্সনে পরীক্ষা দিচ্ছে বা আমি বাংলা ভার্সনে দিব, বা ইংলিশ বাংলা ভার্সনে লিখলে মনে হয় পাশ করাবে কিনা, বা ইংলিশ ভার্সনে না দিলে যাতে উঠা যাবে না, ওইরকম কোনো কিছু না। আপনি মেইনলি দেখবেন যে আগে আহ, দুইটা প্রশ্ন একদমই নিজে মানে রিয়াল লাইফে, যে মানে আগে না হয় স্টুডেন্ট লাইফে একরকম ছিল, এখন আপনি ওই দুই তিনটা প্রশ্ন পড়তে গিয়ে আপনার সময় কিরকম লাগছে। প্রথম কথা হচ্ছে আপনি ব্যাংকে জব করে সপ্তাহে 2 দিন, আর বাকি সময়গুলোতে খুব বেশি সময় পাবেন না। সো আপনাকে চিন্তা ভাবনা করতে হবে কোন কৌশলে পাস করতে গেলে আমার পাসটা ইজি হবে। তো সেক্ষেত্রে আপনার টার্গেট থাকবে যে আপনি কোনটাতে সময় কম লাগতেছে প্রশ্নটাতে। তাহলে যখন যদি বাংলাতে সময় কম লাগে তাহলে বাংলাতে যাবেন, আর যদি ইংলিশে সময় কম লাগে বা তাহলে ইংলিশে যাবেন। বা দেখা যাচ্ছে যে একটা প্রশ্ন মুখস্থ করতে ইংলিশে আপনার আধা ঘন্টা লাগতেছে, সেখানে আপনি বাংলায় 10 মিনিটে ক্যাপচার করে পয়েন্টগুলো মাথায় রেখে আপনি টু দা পয়েন্ট লিখতেছেন। আপনি যদি ইংলিশে যান কিন্তু দেখা যাচ্ছে যে আপনি সেরকম এফোর্ট দিচ্ছেন না, বা সেরকম সময় দিচ্ছেন না, পরীক্ষার হলে আপনি ঠিকমতো লিখতে পারছেন না, তাহলে ইংলিশে যাওয়ার দরকার নাই। সেটা আগে থেকে একটু নিজে বাসায় প্র্যাকটিস করে দেখেন যে আপনার লেখা ইজিলি আসতেছে কিনা ইংলিশে। এখন এই ইজিলি না আসার কারণে আপনাকে অনেক এক্সট্রা সময় দিতে হচ্ছে নাকি। এখন এক্সট্রা সময় তো আপনার দেওয়ার নাই। যদিও অ্যাকাউন্টিং এ আপনার থিওরি অনেক থাকবে, প্রায় 50 মার্কস মতো থিওরি থাকবে। তো আবার অঙ্কও তো থাকবে, অঙ্কও তো আপনার একটা অনেক সময় চলে যাবে। তো এই অঙ্কতে আপনি সময় দেওয়ার পর আবার থিওরিতে এক্সট্রা অনেক সময় দিতে পারবেন কিনা সেটা দেখবেন। যদি সময় না দিতে পারেন তাহলে বাংলা ভার্সনে যান। বাংলা ভার্সনে টু দ্য পয়েন্টে লিখলে অবশ্যই আপনি আহ, কি বলে ভালো করতে পারবেন। কারণ অঙ্কে যদি একটা ভালো মার্কস আসে, এবং যেহেতু এখানে থিওরি তো আর গাল গল্প লেখা না, এখানকার থিওরিটা আপনার যেটা জানতে চাচ্ছে টিচার পড়লেই বুঝতে পারবে যে টু দ্য পয়েন্টে লিখছেন কিনা। তো টু দ্য পয়েন্টে আপনি যদি ইংলিশেও লেখেন বাংলাও লেখেন, মার্কস কিন্তু আপনার খুব বেশি ভ্যারি করবে না আর কি। আর অঙ্ক কিছু দিতে পারলে অটোমেটিকলি ওইটা কোনো ইফেক্ট পড়ে না। আর আসলে এটা ইংলিশ বাংলা লেখা, আমার তো গত কয়েকটা ক্লাসে বা গত কয়েক বছরের অভিজ্ঞতা থেকে দেখতেছি যে অনেক ব্যাংকাররা প্রথমবারে বাংলাতে 6টা পরীক্ষা দিয়েই আপনার একবারে পাশ করে গেছে, আবার ইংলিশ ভার্সনে পাশ করছে। কোনোটাকেই আমি ছোট বলতেছি না। আবার এইরকমও পাইলাম, আমি যেটা গত ক্লাসেও বলছি, যে এক ভাই আমাকে নিজেই ফোন দিয়ে বলছেন যে উনি এর আগে 2বারে ইংলিশ পরীক্ষা দিয়েছেন, পাশ করেন না, পরের বারে বাংলা ভার্সন পরীক্ষা দিয়ে পাশ করছে। তার মানে কি, উনি এর আগে ইংলিশে প্রিপারেশন নিচ্ছে, কিন্তু হয়তোবা সেইভাবে উনি আপনার কি বলে সেইভাবে উনি যেভাবে প্রিপারেশন নেওয়া দরকার সেই প্রিপারেশনটা উনি ইংলিশে নিতে পারেন নাই, বা পরীক্ষা হলে গিয়ে লিখতে পারেন নাই। পরে বাংলা ভার্সনে গিয়ে তার জন্য অনেক ইজি হয়ে গেছে। সো এই ছিল উত্তর। এখন আপনার আর কোনো কিছু জানার থাকলে বা অন্য কারো কিছু জানার থাকলে বলতে পারেন। আমি আর দুই একটা প্রশ্ন নেই, সমস্যা নেই, পরে আমরা পড়া তো পড়বই, অনেক সময় লাস্টে অনেকেই থাকেন না। আমি প্রশ্ন নেই, সমস্যা নেই, বলেন। স্যার এখানে একটা জিনিস জানার ছিল, আমি যদি ম্যাথগুলা সাধারণত কি বাংলায় লেখা সহজ না ইংলিশে লেখা সহজ, আচ্ছা, হিসাব বিজ্ঞানের? হিসাব যদিও আমি বিজ্ঞানের কিছু জানি না। ম্যাথের ক্ষেত্রে যেটা এখন তো করতেছে এবং এবারও আমার মনে হয় তাই করবে, ম্যাথ অবশ্যই মানে থিওরিটা বাংলায় থাকবে, আর ম্যাথটা বলবে যে আপনার ইংলিশ ভার্সনে করতে। বাংলা ইংলিশ সেম। এটা যেমন আমাদের ন্যাশনাল ইউনিভার্সিটিতে যখন আমরা বিবিএর ছাত্রদের পড়াচ্ছি, তখন এটা আপনি থিওরি চাইলে বাংলায়ও লিখতে পারবেন, ইংলিশেও লিখতে পারবেন, ম্যাথটা বাধ্যতামূলক ইংলিশ। তো ম্যাথের ইংলিশ ওইটা মানে এমন কোনো ব্যাপার না, খুব ইজি। বরং ম্যাথটা যদি ইংলিশে থাকে টার্মগুলো বোঝা আমাদের জন্য সহজ হবে। আমরা নর্মালি ইংলিশেই করব, এবং লাস্ট 96 থেকে বা এর আগের বছরের প্রশ্নগুলোতেও দেখা হয়েছে ম্যাথ শুধুমাত্র ইংলিশেই থাকে। ম্যাথ
তারা বাংলায় রাখে নাই। আচ্ছা, শুধুমাত্র ঠিক আছে। থিওরিতে আপনার লেখার সুযোগ থাকবে বাংলা অথবা ইংলিশে। আর কারো কোনো প্রশ্ন থাকলে বলতে পারেন। স্যার জি, আসসালামু আসসালামু আলাইকুম। আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, জি বলেন। স্যার আমি রওশন বলছি, আমি ইস্টার্ন ব্যাংকে আছি ইবিএল এ। জি জি, অ্যাকচুয়ালি প্রশ্নটা সরি বলেন। যে আমি একটা ক্লাউড এনভায়রনমেন্টে আছি, হয়তো অনেকের হ্যাজার্ড হবে। তারপরে আপনার সাথে একটু পরামর্শ করতে চাই যে বেসিক্যালি যেটা আমার কাছে মনে হয় স্যার, যেহেতু আমরা ম্যাথ গুলি অ্যাকাউন্টিং গুলি ইংলিশে করবো, ইংলিশের বেনিফিটটা হচ্ছে আমরা যখন ক্যালকুলেটর ইউজ করবো বা একটা কিছু ইউজ করবো, ডিজিট গুলো কিন্তু নাম্বার গুলি ইংলিশেই থাকবে, তো ম্যাথটা ইংলিশে করবো। সেক্ষেত্রে থিওরিটাও যদি ইংলিশে আমরা কভার করতে পারি, ইট উড বি বেস্ট বা স্ট্যান্ডার্ড। আচ্ছা, এরকম এটা কি? আপনার ব্যক্তিগত পরামর্শ। এটা মানে যার মানে আমরা তো পাঁচটা মানুষ, পাঁচ রকমের, হাতের আঙ্গুলও পাঁচ আঙ্গুল সমান না। আপনার জি স্যার। পরামর্শকে সাদর সম্ভাষণ জানাই। তারপরেও যে যার পরামর্শ, আমার মানে কাউকে কোনো কিছু জিনিস আমি চাপিয়ে দিতে চাই না। আপনারা যথেষ্ট স্মার্ট এবং খুব ভালো একটা প্রফেশনে আছেন। আপনারা দিন শেষে গিয়ে আমরা প্রত্যেকটারই প্রস অ্যান্ড কনস বলবো, কিন্তু দিন শেষে গিয়ে আপনি নিজে পথটা চুজ করবেন যে সেই পথটা আমার জাস্ট 45 মার্কসই দরকার। এই 45 মার্কস পাওয়ার জন্য আমার ব্যাংকিং লাইফে আমি খুব একটা ব্যস্ত লাইফ যাই। তো সো এই স্যার 45 মার্কস আমার যেটা পাওয়ার স্যার জন্য জানার আমার ইয়ার ছিল স্যার, যেভাবে যেভাবে ইজি হবে সেভাবে আপনি যাবেন। স্যার হ্যাঁ বলেন। স্যার আমি স্যার এডিশনাল একটু জানতে চাই স্যার। যেমন ওই যে আমাদের ট্রায়াল ব্যালেন্স, ইনকাম স্টেটমেন্ট, ব্যালেন্স শিট আমাদের যদি পার্টলি মিলে, সেক্ষেত্রে কি স্যার আমরা পার্ট বাই পার্ট নাম্বার পাবো, না কমপ্লিট ম্যাথটা মিলতে হবে, ব্যালেন্স শিট পর্যন্ত যেতে হবে, মিলাতে হবে? না, এটা কোনো মিলানোর নিয়ম নাই। আপনার হচ্ছে যে আপনি পার্ট বাই পার্ট, অ্যাকাউন্টিং এর একটা মজার ব্যাপার হচ্ছে যে আমরা যেমন অন্য অঙ্কগুলোর ক্ষেত্রে জানতাম যে নাম অ্যান্সার না মিললে মার্কস নাই, বাট অ্যাকাউন্টিং এ আপনি যতটুকু করছেন অ্যান্সার না মিললেও আপনি যদি প্রত্যেকটারই ছক থেকে শুরু করে, আমরা তো ন্যাশনাল ইউনিভার্সিটির খাতা দেখি, অনার্সের খাতা দেখি, আমরা ইন্টারমিডিয়েটের খাতা দেখি। সো আমাদের যেই সবসময় দিক নির্দেশনাগুলো দেওয়া হয় যে অ্যাকাউন্টিং এর ক্ষেত্রে আপনি কখনোই মানে তার জাস্ট একটা পুরো অঙ্ক হবে তারপর মার্কস দিবেন এরকম না, মানে সে যতটুকু করতে পারছে, ইভেন তার শখের জন্য মার্কস আছে, প্রত্যেকটা পার্টের জন্য আলাদাভাবে মার্কস আছে। জি স্যার, থ্যাংক ইউ স্যার। আচ্ছা, আর কারো কোনো প্রশ্ন? আমি যেহেতু প্রশ্নটা নিয়ে ফেলছি, প্রশ্নটাই কমপ্লিট করে দেন, আমি ক্লাসে চলে যাবো। লাস্টে আর প্রশ্ন নিব না, লাস্টে হয়তো বা এক দুইটা নিব। আপনাদের স্যার কারো? টোটাল হুম বলেন। ম্যাথ থাকবে স্যার? ম্যাথ কতটুকু থাকবে? জি স্যার। আচ্ছা, ম্যাথ আপনি ধরে নেন ম্যাথ ম্যাথ তো মানে 10টা সেট তো থাকবে। ম্যাথ তো আপনার দেখাচ্ছে যে 10টা সেটের মধ্যে আপনি যে কোনো 5টা প্রশ্নের উত্তর দিবেন, হ্যাঁ। তো এই হিসাব বিজ্ঞানের ক্ষেত্রে যেরকম হয় যে আমরা ছোটবেলায় অন্যগুলোর ক্ষেত্রে গণিত যখন করতাম তখন হচ্ছে যে উম, আম, আপনার যেটা হইতো যে ওখানে থিওরি থাকতো না, কিন্তু অ্যাকাউন্টিং এর ক্ষেত্রে যে আপনার প্রতিটা বিষয় মানে প্রতিটা অঙ্কের সাথেই আপনার 3 মার্ক হোক, 4 মার্ক হোক, 5 মার্ক থিওরি থাকবে। তো ম্যাথ আপনি নির্ভর করবে আপনি কতটুকু ম্যাথ করতে চাচ্ছেন। বাট আপনি যদি থিওরি সহ যান তাহলে আপনি থিওরি মিনিমাম মানে নর্মালি আগের প্রশ্নের প্যাটার্ন বিশ্লেষণ করে আমি বলতে পারি যে থিওরি মিনিমাম 50% এবং ম্যাথ 50% অ্যান্সার করা আপনার জন্য পাস করার ক্ষেত্রে সহজ হবে। বেশি ম্যাথ করতে গিয়ে এখানে যতই এক্সপার্ট হোক, আমরা তো জানি, আমরা রিয়েল লাইফে পার করে আসছি। ইভেন যখন আমি নিজে বিসিএস পরীক্ষায় হিসাব বিজ্ঞানে গেছিলাম তখন আমরা নিজেরাও ফ্রেন্ডরা মিলে আমরা নিজেরা হিসাব বিজ্ঞানের পড়েও আমরা টোটাল মানে ম্যাথ অ্যান্সার করতে যেতাম না, কারণ কৌশল হচ্ছে যে পরীক্ষার হলে সব ম্যাথ, এমন কিছু কিছু ম্যাথ থাকে বিশেষ করে ফাইনাল অ্যাকাউন্টের ম্যাথ, ওগুলো মিলানো সো টাফ। তো আমরাও মানে টার্গেট নিতাম যে সব ম্যাথ তো মিলানো যাবে না, 3 ঘন্টায় পারবো না। তাহলে আমার কাজ করতে হবে, আমি অর্ধেক থিওরিতে যাব অর্ধেক ম্যাথে যাব, তাহলে আমার ব্যালেন্স থাকবে এবং মার্কসটাও ভালো হবে। এবং আমরাও এই বিসিএস পরীক্ষার সময় যখন আমাদের কম্পালসারি হিসাব বিজ্ঞান ছিল তখন ওই ক্ষেত্রেও এরকম প্ল্যান করছি। সো আপনাদের এই প্রফেশনাল পরীক্ষাতেও আপনাদের প্ল্যান থাকবে মানে যারা সহজে পাশ করতে চান 50% থিওরি অ্যান্সার করা, 50% ম্যাথ। বাট এরকম মানে এটা সম্ভব না যে আপনি ম্যাথ ছাড়া পাশ করতে পারবেন শুধু থিওরি দিয়ে, বা শুধু থিওরি ছাড়া ম্যাথ। বাট জার্নিটাকে ইজি করতে গেলে আপনি থিওরি প্লাস ম্যাথের কম্বিনেশনটা করবেন। সবচেয়ে সহজ হবে এখানে আপনার যেটা বলি, যেহেতু কিছু প্রশ্ন আসতেছে আমি বলে নিচ্ছি, আমার নেক্সট সপ্তাহে একটা আপনাদের জন্য ফ্রি সেমিনার করার ইচ্ছা আছে যে হিসাব বিজ্ঞানে পাশ করার বিভিন্ন ধরনের কৌশলগুলো কি কি। গ্রুপে থাকেন, ওইটা আমরা তখন ডিটেলসে একটা খুব সুন্দর করে আমি প্ল্যান করে বলবো। বাট এখন যারা মানে প্রশ্ন করছেন তাদের উত্তরে যেটা বলবো যে আপনারা প্ল্যান করবেন যে ফার্স্ট চ্যাপ্টারে তো একটা সেট থাকবেই,
আপনার 20 মার্কসের থিওরি শর্ট নোটস থেকে থাকবে। শর্ট নোটসে আমি ইনশাল্লাহ বাছাই করে দিব আমার হ্যান্ড নোটে 40 থেকে 45টা। ওই শর্ট নোটসের মধ্যে বিগত প্রশ্নের যদি প্যাটার্ন হয়, তারা যদি একবারে উল্টাপাল্টা না করে, তাহলে ওই শর্ট নোটস থেকে আমরা ইনশাল্লাহ শর্ট নোটসও কমন পাবো। তাহলে ওই 20-20-40 আমাদের মানে হয়ে যাচ্ছে। আর বাকি হচ্ছে আমাদের সেকেন্ড চ্যাপ্টারটা আমরা একটু ভালো করে করার চেষ্টা করব, কারণ সেকেন্ড চ্যাপ্টারের অঙ্কগুলো তুলনামূলক সহজ। তো তাহলে ওখান থেকে থিওরি প্লাস যদি আমরা অঙ্ক করি, তাহলে কিন্তু 3টা সেট আমার 3 বর্ষে 60 আমার কমন চলে আসছে। আমি অলরেডি বইটাকে সাজাচ্ছি এবং প্ল্যান ব্যাপারটা একটু করতেছি যে আরেকবার বলবেন? ব্যাপারটা আমি আরেকবার বলবেন, এই 20-20-40-এর ব্যাপারটা একটু আরেকবার বললে সুবিধা আচ্ছা, হতো। 20-20-40 বলতে আপনার সবসময় আমরা অ্যাকাউন্টিং এর ক্ষেত্রে দেখছি যে প্রথম 1 নম্বর সেটটা প্রথম অধ্যায়ের উপর মানে আপনার বড় প্রশ্ন দেওয়া থাকে, ওখানে কোনো ম্যাথ থাকে না। সো এই সেটটা মানে অ্যান্সার করা যারা অ্যাকাউন্টিং এ ভয় পাচ্ছেন বা যারা অ্যাকাউন্টিং এ এক্সপার্ট, তারাও সবাই এই সেটটা করতে চায়, সবাই বলে। কারণ এখানে 20 মার্কস থিওরি, কোনো অঙ্ক নাই, আপনি যদি ঠিক মতো লিখতে পারেন তাহলে একটা ভালো মার্কস ক্যারি করবেন। আর 20 মার্কস হচ্ছে হলো শর্ট নোটস থাকতো সবসময়, দেখে থাকছি আমরা এর 96তম আগে, বা এই যে অ্যাকাউন্টিং এ যখন সেকেন্ড পার্টে অপশনাল হিসেবে রাখা হইলো, তখন এটা শর্ট নোটস হিসেবে ছিল। তাহলে এই 20-20-40। আর সেকেন্ড পার্টের প্ল্যান হচ্ছে আমার আপনাদের যারা আমাদের পেইড ক্লাস নিয়েছেন তাদেরকে আমার গাইড করা, যে সেকেন্ড চ্যাপ্টারের কিছু সহজ অঙ্ক, জার্নাল লেজার ট্রায়াল ব্যালেন্স প্রতি বছর দেয়, আমি এটা ভালো করে শেখানোর টার্গেট রাখছি। এবং মডিউল সিতে আমি দেখলাম যে রেশিও অ্যানালাইসিসের কিছু অঙ্ক দেওয়া আছে, যার সূত্র মানে যার অ্যাকাউন্টিং নাই, তারাও আমাদের যদি এই লাইভ ক্লাসটা করেন, তখন আমি ওখানে রেশিও অ্যানালাইসিসের সূত্রগুলো এত সুন্দর করে বুঝাই দিব, এবং আমরা হ্যান্ড নোটে রাখছি সেটা। সেখান থেকে ইনশাল্লাহ একটা সেট প্রশ্ন কমন পাওয়া যাবে। তো আমি মাথায় রাখতেছি বইটা লিখতে বা মানে ক্লাস মানে সবসময় আমার চিন্তা হচ্ছে যে কোন কোন ম্যাথটা আপনাদের দিয়ে ইজি করাবো, কারণ এখানে তো ম্যাথ কঠিন, বাট কোন সেটটাতে গেলে আমার সবচেয়ে সহজে 20 মার্কস পাবো। কারণ কঠিন অঙ্কেরও মার্কস হচ্ছে 20, সহজ অঙ্কেরও মার্কস হচ্ছে 20। তো সেক্ষেত্রে আমি দেখলাম যে জার্নাল লেজার ট্রায়াল ব্যালেন্স ওই চ্যাপ্টারের ডেপ্রিসিয়েশনের অঙ্ক আছে, অবচয়ের অঙ্ক, তারপর আছে হলো ওয়ার্কশিটের অঙ্ক। বাট ইজি হবে দেখলাম যে জার্নাল লেজার ট্রায়াল ব্যালেন্স এবং অ্যাকাউন্টিং ইকুয়েশন। মোট কথা আমরা চ্যাপ্টার 2টা ভালো করে করব, ওখান থেকে আমরা একটা বা দুইটা সেট অঙ্ক কমন পেতে চাই। ফিনান্সিয়াল স্টেটমেন্ট অ্যানালাইসিস আমরা খুব ভালো করব। আমরা নর্মালি ব্যাংকের যে চূড়ান্ত হিসাব বা কোম্পানির যে চূড়ান্ত হিসাব, এটা সবচেয়ে কম গুরুত্ব দিব, কারণ এই অঙ্কটা হচ্ছে সবচেয়ে কঠিন। মানে অ্যাকাউন্টিং এর এক্সপার্টরাও মানে 100 জনের মধ্যে 5 জন এই অঙ্ক মিলাতে পারে। সো এখানে তো বেশিরভাগই নন কমার্স ব্যাকগ্রাউন্ডের আসবে, বা যারা দুই একজন আসবে। তো ওইটার মার্কসও 20। ওইটা অনেক আগে বাধ্যতামূলক ছিল, বাট এখন আর বাধ্যতামূলক নাই, আমার মনে হয় না এবারও বাধ্যতামূলক থাকবে। যদি বাধ্যতামূলক করে দেয় তাহলে তো খুবই ভয়ঙ্কর ব্যাপার, পাশ করা অনেক ইয়া হয়ে যাবে। তবে ওটা আর রাখবে না, কারণ গত 5 বছর ধরে রাখে নাই বা 6 বছর ধরে রাখে নাই। যেহেতু এটা সবার জন্য করে দিয়েছে, সো বাধ্যতামূলক ওটা রাখবে না 100%। তো ওই প্রশ্নটা আমরা কম গুরুত্ব দিব, কারণ ওইটা আসলে আপনাদেরকে শিখায়ও এত কম সময় ওইটা। একটা চ্যাপ্টার শিখতে গেলে আর মিনিমাম আমরা যখন স্টুডেন্টদের পড়াই তখন আমরা 12 থেকে 14টা ক্লাস নেই। তাও এটার আউটপুট মানে যে খুব ভালো হয় এমনও না। সো আমাদের তো এত সময় নাই ব্যাংকে আপনারা জব করে। আমার প্ল্যান হচ্ছে যে যে কিভাবে 45 মার্কসটা ইজিলি তোলা যায় আমি গাইড করব, আপনারা যদি একটু সাপোর্ট দেন, ওই অনুসারে প্র্যাকটিস যদি করেন। আমি হ্যান্ড নোটটাতে অঙ্কগুলো দিচ্ছি, তার সাথে আপনাদের প্রতি চ্যাপ্টার শেষে কিছু অ্যাসাইনমেন্ট দিব, সেগুলো করবেন। এবং ইভেন আমি ওই যে আইবিবির বইটাতে গিয়ে যখন দেখলাম, আমাদের একটু সময় লাগতেছে, কারণ অ্যাকাউন্টিং সিলেবাসটাই আমরা পাইলাম কিছুদিন আগে, আর অ্যাকাউন্টিং এর মতন বই একটা লিখতে গিয়ে মানে অনেক যাকে দেওয়া হয় সে অনেক অঙ্ক থাকে তো ভুল টুল করে। এবং ইভেন আইবিবির বইটাতেও আমি দেখলাম যে প্রচুর সলিউশনে ভুল আর কি। তো ওইটা তো আপনারা ধরতে পারবেন না। তো আমরা চেষ্টা করতেছি যেন ভুল না হয়, মানে একটা কোয়ালিটিফুল বই আসুক। এই জন্য একটু সময় নিচ্ছি। 10 তারিখ পর্যন্ত আপনারা সময় দিবেন। 8 থেকে আশা করতেছি 7-8 তারিখের মধ্যে প্রেস থেকে চলে আসবে। যারা 100 জনের মতো প্রি অর্ডার করে ফেলছেন তাদের সবার আগে দিব। আর এর মধ্যে আমাদের পেইড ক্লাস যারা নিয়েছেন তারা তো ক্লাসগুলো এইভাবে চলতে থাকবে, তাদেরকে পিডিএফ এবং কিছু অঙ্কের স্লাইড দিয়ে গাইড করব। তো ওভারঅল আপনারা সবাই 20-20-40 প্ল্যান করবেন। চ্যাপ্টার 2 অঙ্কটাকে গুরুত্ব দেওয়ার চেষ্টা করবেন, জার্নাল লেজার ট্রায়াল ব্যালেন্স, এবং মডিউল সি যেটা রেশিও অ্যানালাইসিসের সূত্র, সেই চ্যাপ্টারের অঙ্কগুলো করার চেষ্টা করবেন। এখন আর কারো কোনো প্রশ্ন আছে নাকি, থাকলে বলেন। টোটাল মডিউল কয়টা স্যার? টোটাল মডিউল 6টা। আর আরেকটা বিষয় এবার জানি না, এখন এগুলো তো আবার প্রশ্নের না হইলে বোঝা যাবে না। মডিউল এফটা দেখে আমি মানে প্রথমে ভাবছিলাম যে মডিউল এফ এ মনে হয় অঙ্ক রাখবে, বাট মডিউল এফ এ যেটা বাংলাদেশ ব্যাংক আপনাদের যে বইটা দিয়েছে এবং সিলেবাস দিয়েছে, মডিউল এফ এ তারা কোনো আহ, কি বলে অঙ্ক রাখে নাই। ওইটা সোল প্রপার্টনারশিপ, পার্টনারশিপ,
মানে একটা অংশীদারি ব্যবসা কিরকম হয়, তারপর এক মালিকানা ব্যবসা কিরকম হয়। তো এই মডিউল এফ এ আপনাদের কোনো মানে অঙ্ক রাখে নাই। তো এখন আমার মনে হচ্ছে যে মডিউল এফ থেকেও একটা থিওরি মনে হয়, তারা যেহেতু অঙ্ক রাখে নাই, এখন ওই মডিউল এফ থেকেও একটা থিওরির পার্ট রাখতে পারে। বাট এটা তো তাদের ইচ্ছার ব্যাপার। এখন নতুন সিলেবাস যেহেতু, আমরা এক দুইটা ইয়ারের প্রশ্ন দেখলে পুরোপুরি আইডিয়া করতে পারবো। যেহেতু তারা সবার শেষে এরকম একটা চ্যাপ্টার রাখছে ম্যাথ ছাড়া পুরো থিওরি, তাহলে ওখান থেকেও একটা সেট থাকতে পারে। তবে এটা প্রশ্ন না হওয়া পর্যন্ত আমরা বলতে পারবো না, তবে আশা করতে পারি আমরা থাকতে পারে। সেক্ষেত্রে ওই চ্যাপ্টারটাও আপনারা একটু ভালো করে পড়বেন। ওই চ্যাপ্টারের প্রশ্নের উত্তরগুলো আমি দিয়ে দিয়েছি গাইডে, ইনশাল্লাহ খুব সহজ হয়ে যাবে তখন। আর কোনো কারো প্রশ্ন? জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম, হ্যাঁ তানজিন ভাই। জি, স্যার, আমার একটা প্রশ্ন ছিল, সেটা হলো আমরা প্রায় শুনি যে যেমন একের ক, খ, গ জি। এইভাবে যে প্রশ্ন থাকে, এই সিরিয়াল অনুযায়ী অ্যান্সারটা করার এই বিষয়টা একটু স্যারকে একটু বলবেন, আসলে কি তাই? আমরা তো একাডেমিক লাইফে পড়ছি যেটা ভালো পারি সেটা আগে দিয়ে দিব, পরে ব্রেনে যা আসে পরে লাস্টে হয়তো একের খ এবং খুব ভালো পারি অ্যান্সারটা করলাম, লাস্টে দিয়ে সময় পেলাম একের ঘ দিয়ে আসলাম। এই এই ক্ষেত্রে কি এই ধরনের কোনো নিয়ম কানুন আছে কিনা, এই বিষয়টাকে আসলে কি? এটা এটা খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন করছেন। স্টিল নাও আমরা যখন টিচাররা প্রশ্ন দেখি, আমরা এটা বা বেশিরভাগ সবাই মানে এটাকে প্রেফার করে যে আপনি যখন এক নম্বর সেট লিখবেন, তখন এক নম্বর সেটের অবশ্যই আপনি সিরিয়ালি লেখার চেষ্টা করবেন, ক খ গ ঘ। আচ্ছা, একটু আজান দিচ্ছে আমার এখানে, আমি জাস্ট 2 মিনিটের বিরতি নেই এখন। তো কথা বলাটা কেমন দেখায়? আজানের বিরতি, আমি একটু জাস্ট আজানটা শেষ হলেই কথা বলতেছি, হ্যাঁ। জি, আজানটা শেষ হলে আমরা শুনবো ইনশাল্লাহ। ঠিক আছে স্যার। আচ্ছা, আজান শেষ, আজানের বিরতি শেষে আমি আসলাম। আচ্ছা, লাস্ট প্রশ্নটা কি ছিল, মানে একজন কি প্রশ্ন করলেন জি প্লিজ। স্যার, ওই যে মানে কোন প্রশ্ন যেমন ও একের হ্যাঁ যেমন হ্যাঁ, ক, মনে পড়ছে। ক, খ, জি গ। জি জি জি। এটা আসলে নর্মালি পরীক্ষায় না করারই চেষ্টা করবেন, এটা আমরা অনেকেই জানি না। এতে মানে যিনি মেন্টর বা যিনি খাতা দেখছেন বিরক্ত বোধ হয় আর কি। অবশ্যই আমরা একটা একের ক খ গ ঘ লিখবো যখন। নর্মালি আপনারা চেষ্টা করবেন যেই সেটটা ভালো পারেন সেই সেটটা দিয়ে উত্তর করার। এখানে আরেকটা প্রশ্নের আনুষঙ্গিক প্রশ্ন চলে আসে, আমি উত্তরটা দিয়েই ফেলি। নর্মালি প্রথমে চেষ্টা করবেন অ্যাকাউন্টিং এ অবশ্যই অবশ্যই থিওরি দিয়ে শুরু করার। প্রথম যদি শর্ট নোটস পারেন ভালো, বা একটা সেট যদি পুরো থিওরির যদি লেখার মনস্থির করেন মানে পাশ করার জন্য এটাই বুদ্ধিমানের কাজ। তো প্রথমে আপনার উচিত হবে যে থিওরিগুলো দিয়ে শুরু করা। কারণ মাথা প্রথমেই আপনি যদি মানে অঙ্কে যান কোনো কারণে না মেলে, তখন মানে অনেক ঝামেলা হয়ে যায় পরীক্ষার হলে।
জি তখন জি আবার ওই ঠিক। থিওরি থেকে ঝামেলা, অতএব আগে ঠান্ডা মাথায় থিওরি গুলো লিখে ফেলেন, তারপর অঙ্কে যাবেন। ওই পরীক্ষা হলে একটু ওইরকম, আর এমনিতেই পরীক্ষা হলে মাথা হট থাকে, আর ওই ধরনের অঙ্ক দেখলে তখন আরো একটু ইয়ে হবে। তো নর্মালি থিওরি লেখার চেষ্টা করবেন। আপনি যদি না পারেন, আপনি এক কাজ করবেন যে একের ক খ লিখে আপনি পারছেন না, আপনি গড় পোর্শনটুকু ফাঁকা রাখেন, রেখে ঘর পোর্শনটুকু ফাঁকা রেখে আপনি পরের প্রশ্ন লেখেন, পরে আপনি সময় পেলে আবার ঘতে এসে লিখে ফেলবেন ওই অনুসারে। আচ্ছা আচ্ছা, এটা একটা বিষয়। আরেকটা হলো অঙ্কের সাথে যে থিওরিটা থাকবে, ওই থিওরিটা কি ওই 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 একই সিস্টেমে আগেই লিখতে হবে আর কি? ওই থিওরিটা লেখাটা ভালো, আপনি একটু যদি তাও না লিখতে চান, আপনি ধরে নেন একের ক তে থিওরি আছে, আপনি ক থিওরি এক পাতা আপনি মনে রাখলেন যে মোটামুটি যে এতটুকু হবে, আমি এতটুকু পাতা এটা লিখবো, তাহলে অতটুকু ফাঁকা রেখে পরের পাতায় আপনি অঙ্কগুলো করলেন আর কি। আচ্ছা আচ্ছা আচ্ছা, এটা আর একটা হচ্ছে, যেমন জার্নালে যেমন 10টা আইটেম থাকলো, আমি হ্যাঁ, 5টা পড়লাম 7টা পড়লাম, এটার জন্য কি আলাদা নাম্বার পাবো নাকি একটা পুরো অঙ্কটাই কেটে দিবে? না না, পুরো অঙ্কটা কাটবে না, ওইটা ওই যে প্রশ্নের উত্তর দিয়ে দিলাম, আপনার পার্ট বাই পার্ট কিছু পার্ট নাম্বার বাই পাওয়া পার্ট যাবে। আমরা করবো, হ্যাঁ। তবে এখানে আমি একটা জিনিস একটু শেয়ার করি, আর সামান্য অভিজ্ঞতা। যেমন ক্যাশবুকের তো মনে হয় পার্ট বাই পার্ট কোনো নাম্বার কি দিবে ক্যাশবুকে? ওইটা আমাদের কি বলে ম্যাথে সবসময় যেটা আমরা করি যে ওই ছকের উপরও মার্কস আছে ভাই, হ্যাঁ। তারপর ডেবিট আচ্ছা। ক্রেডিট ওই কয়টা যেটা ঠিক করলো সেই কয়টার উপর, কারণ অ্যাকাউন্টিং এ তো পুরো ম্যাথ মিলানো করতে গেলে তাহলে তো 100 জনের মধ্যে 5 জনও পাস করতে পারবে না। না সেটাই আর কি। আরো ভয়ঙ্কর হয়ে দাঁড়াবে। তো সেটা করবে না। হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা আচ্ছা, তাহলে আর ফাইনাল অ্যাকাউন্টটা মোটামুটি তো বললেনই, ফাইনাল অ্যাকাউন্ট একান্তই যদি না পারি আমরা ওটা বাদ দিয়ে করবো আর কি। ওটা বাদ দেওয়ারই প্ল্যান করা ভালো ডেফিনেটলি, ওইটা অ্যাকাউন্টিং এর এক্সপার্টরাও পারে না আর কি। সো ওইটাতে যাওয়া মানে আপনার ওই প্রশ্ন মিলাতে গেলে আপনার পুরো পরীক্ষায় শেষ হয়ে যাবে। তো ওইটা আচ্ছা আচ্ছা। বাধ্যতামূলক করবে না, আপনি তুলনামূলক অন্য সেক্টরগুলোতে ভালো করেন, অন্য চ্যাপ্টারগুলো ভালো করলে তখন হয়ে যাবে। জি, তাহলে এই প্রশ্নটা আমি একটু বলে, যেমন ইন্ট্রোডাকশন চ্যাপ্টার থেকে একটা প্রশ্ন আসলো থিওরিটিক্যাল, শর্ট নোট থেকে একটা আসলো, দুইটা গেল। আর যদি আমাদের জার্নাল লেজার আর ট্রায়াল ব্যালেন্স থেকে একটা পাই তাহলে অঙ্ক 3টা হলো। রেশু থেকে যদি একটা হয় তো 4টা হলো। আর একটা কি? এটাই যেমন দেখেন, এটা আপনি কিন্তু আমার আলোচনার মাধ্যমে মধ্যে বের করে ফেলছেন, এবং আমি ওই আলোকেই যখন হ্যান্ড নোটটা লিখতেছি এবং আপনাদের মানে যারা পেইড ক্লাস নিয়েছেন তাদেরকে যখন আমি গাইড করব তখন, কারণ এত কম সময় তো আমি সব চ্যাপ্টার ভালো করে পড়াতেও পারবো না, আপনারা মাথায়ও নিতে পারবেন না। সো আমার প্ল্যান জি হচ্ছে যে এই যে থিওরির চ্যাপ্টারটা, শর্ট নোটসের চ্যাপ্টারটা, সেকেন্ড জি চ্যাপ্টারে কিন্তু অনেক অঙ্ক আছে, যদিও আপনি ওই যে জার্নাল লেজার ট্রায়াল ব্যালেন্স প্রতিবারই আসে, তার সাথে আমার মনে হয় যে ওই যে আপনি বললেন আরেকটা অঙ্ক, আমার কাছে মনে হচ্ছে সেকেন্ড পার্টে ওরা অনেক টপিকস রাখছে, তো তো সেকেন্ড চ্যাপ্টার থেকে মিনিমাম 2টা অঙ্ক দিবে মনে হচ্ছে। কারণ সেকেন্ড চ্যাপ্টারে আপনার অ্যাকাউন্টিং ইকুয়েশন আছে একটা সেট দেওয়ার মতো, তারপর ডেপ্রিসিয়েশন, অনেক আগে ডেপ্রিসিয়েশন প্রচুর দিত, তো এখন এবার তারা কি করবে 1-2টা বছর গেলে আমরা বুঝতে পারবো। আবার ওয়ার্কশিট আছে, সো আমার কাছে মনে হচ্ছে যে সেকেন্ড চ্যাপ্টার থেকে আরেকটা সেট রাখবে। তো এই জন্য সেকেন্ড চ্যাপ্টারটা যদি আমরা ভালো করে করি তাহলে এখানে আমাদের 40 মার্কস হয়ে যাচ্ছে। অথবা আপনি মাথায় রাখেন যে আপনি যদি এই 80 মার্কস ভালো করে করতে পারেন, বা 2টা অঙ্ক যদি আপনি একবারে মোটামুটি 90% আপনি কারেকশন করতে পারেন, তখন ওই 2টা অঙ্কর কারেকশনের করলে তো এখানে মার্কস কাটা যাবে না, আপনি যতটুকু মার্কস দিবেন। বরং অ্যাকাউন্টিং এ আপনি যদি ভালো করে প্র্যাকটিস করেন অন্য সাবজেক্টের চেয়ে অ্যাকাউন্টিং এ কিন্তু ফেল করা কঠিন হবে। কারণ আপনি যেটুকু মার্কস করবেন একেবারে তো খুব কঠিন দিবে এমন না, আপনি যদি প্র্যাকটিস করেন তখন আপনি অবশ্যই পারবেন। তো ততটুকু মার্কস তো আপনি একেবারে কাটা মার্কস পাচ্ছেন। তো সো আপনি ওই যে 5টা তাহলে প্ল্যান করতে পারেন, ফার্স্ট চ্যাপ্টারের একটা, শর্ট নোটস একটা, 2টা, সেকেন্ড চ্যাপ্টার থেকে আপনি 2টা সেট করার চেষ্টা করবেন, তাহলে 2-2-4, আর একটা রেশিও অ্যানালাইসিস 5টা এরকম ভাবে। আর জি জি। তাহলে তো আপনি হ্যান্ড নোট যেটা দিবেন মোটামুটি ওই বই পুরাটা আমরা মানে পড়লেই হলো আর কি, এর ওইটা ওই বাইরে যে আছে? ওই চ্যাপ্টার গুলো যেগুলো যেগুলো গুরুত্ব বললাম ওই চ্যাপ্টারটা পড়লেই, মানে যেগুলোকে গুরুত্ব দিতে বলবো সেটা ওইরকম ভাবে পড়বেন। আর ওখানে কি আপনার ওখানে কি স্টার মার্ক মার্ক দিয়ে করতেছেন যে কোনটা একটু প্রায়োরিটি বেশি, আচ্ছা, কোনটা এটা কম? তো মানে মাত্র 7-8 দিন সময়, তো স্টার মার্কসের কাজ করতে গেলে অনেক সময় লাগে ভাই, এইটা তো ব্যাংকিং ডিপ্লোমায় কেউ করেনি, মানে অন্য সাবজেক্টগুলোর ক্ষেত্রে প্রচুর সময় লাগে, কার এত খাই দেয় সময় আছে কোনো মতো সময় লাগে। তুলে দেয়। এবং ইভেন ওই মেটা মেন্টর করতেছে কি 4টা অ্যাকাউন্টিং ক্লাস দিচ্ছে, আর ওই কি বলে খালি সারাদিন বিজ্ঞাপন দিচ্ছে, বিজ্ঞাপন দেখে অনেকে মনে করতেছে কি না জানি কি 4টা অ্যাকাউন্টিং ক্লাস পাস করতে পারবেন কোনোদিন। তো না তা ওনার বইও উনি কোনোদিন ওই 3 স্টার 2 স্টার সবাই 1 মাস পরে দেয় সাজেশন, মানে কেউ 1 মাস আগে দেয় না, বা 15 দিন আগে, তো 15 দিন আগে সাজেশন দিয়ে কি করবে, প্রচুর সময় লাগে। এবার আমি ওটা পারতেছি না, তবে ইনশাল্লাহ পরের বারে দিব। তবে তারপরও আমার ইচ্ছা আছে যে 1 মাসের মধ্যে আহ, আপনাদেরকে বলে দেওয়া যে এই প্রশ্নগুলো গুরুত্ব সহকারে করা। ওইটা করতে গেলে আবার বই আরো দেরি হয়ে যাবে, তো এখন বই তো আপনাদের আগে দরকার। আগে দরকার জি। হ্যাঁ, আর এখন তারপরেও কিছু ভুল ত্রুটি থাকতে পারে, সেজন্য ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, কারণ এত কম সময়ে আসলে একটা বই না শেষ করা।
আর এটা আমাদের একদমই আমাদের নতুন যেহেতু প্রশ্ন হচ্ছে, তো আমরা কিন্তু সব আইডিয়ার উপর বলতেছি, হ্যাঁ। ওরা যে কি করবে আমরা কিন্তু বুঝতেছি না। সো এক দুইটা মানে আপনারা এই ষষ্ঠ সপ্তম অষ্টম মানে দুই তিনটা পরীক্ষা পার হয়ে গেলে তখন আমরা আরো ভালো মতন বুঝবো। তবে আমার মনে হয় না অনেক কঠিন করবে। চাইলে তো আপনি কঠিন করতে পারবেন, কোনো ব্যাপার না, মানে প্রচুর ফেল করাতে পারবেন, কিন্তু ওইটা করবে না মনে হয়, কারণ এটা বাধ্যতামূলক করে দিছে তো। আর এটা উচিতও না। আপনাকে কেন এত বেশি সে 96তম আগে ভাই, তবে অ্যাকাউন্টিং মাথা খারাপ খারাপ করা কঠিন ছিল, আমরা তো দেখছি। না, না, এক দুইটা জটিল ব্যাচ জটিল পড়াইছি, অঙ্ক যারা আসছে। 96তম জি। আগে পরীক্ষা দিয়েছেন কোনো কারণে, মানে এত কঠিন করতো আমরা অবাক হয়ে যেতাম যে আমরা ন্যাশনাল ইউনিভার্সিটির প্রশ্ন মনে হয় এত কঠিন করতো না, মানে এত জি, কঠিন জি, দরকার আমি কি ছিল? আমি দেখেছি যে বইগুলা ঘাটায় দেখলাম যে এটা কি, এটা হ্যাঁ, ব্যাংকিং ডিপ্লোমা এত জটলা কি শিখাচ্ছে তো হ্যাঁ, 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 শিখার অভাব। হ্যাঁ। আচ্ছা, এখানে দুই একজন বলছেন যে পেইড ক্লাসে কিভাবে জয়েন করব। পেইড ক্লাসে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনি যদি 01753 551 557 নাম্বারে মেসেজ দেন, তাহলে আমরা প্রসেসটা পরে বলে দিব। আরেকজন বলছে যে কথা ভেঙে ভেঙে আসছে, মাঝে মধ্যে হইতে পারে এইভাবে। আর বই কবে পাবো? বই আমরা ইনশাল্লাহ 10 তারিখের মধ্যেই হাতে পাবো, 7-8 তারিখের দিকে হাতে পাবো। তারপর যারা সিরিয়ালি আমাদের অর্ডার করছেন তাদেরকে দিয়ে দিব। ম্যাথ কি কম্পালসারি? হ্যাঁ, অবশ্যই। আবু বকর সিদ্দিক ভাই বলছেন লিমন স্যার কোন ভার্সিটির কোন ব্যাচ? আমি জবি এআইএস চতুর্থ ব্যাচ। সিদ্দিক ভাই আমি হচ্ছে জগন্নাথ ইউনিভার্সিটির থার্ড ব্যাচ আর কি। আর বানানটা একটু ভুল থাকলে সরি, ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, ওই মুহূর্তে মানে দ্রুত কাজটা করতে হয়েছে, এই জন্য একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। এখন আর কারো কোনো স্যার। প্রশ্ন থাকলে আহ, জি স্যার, স্যার। আমরা আর একটা প্রশ্ন ইসলাম নেবো, এক দুইটা, জাহাঙ্গীর তারপর নাহলে পরে বলছিলাম চলে স্যার। যাবেন, বলেন। স্যার, এই যে বললেন যে থিওরিগুলি বাংলায় আর অঙ্কগুলি ইংলিশে, এভাবে কি দেওয়া যাবে না? হ্যাঁ, ওটা দিতে পারবেন, বাট এটা আমি চাপাই দিচ্ছি না। আপনি ওই যে কি বলে, প্রশ্ন দরকার হলে আমি কিছু ইংলিশে দিব, আপনি জাস্ট একটু নিজেকে আগে যাচাই করবেন যে কোনটাতে আপনি দ্রুত উম, আপনার হচ্ছে না আর কি। স্যার, আমি জানতে চাচ্ছি যে মানে থিওরিগুলি বাংলায় দিলে এই অঙ্কগুলি যদি ইংলিশে করি, কোনো কেটে দেওয়ার সম্ভাবনা নাই তো? কোনো সম্ভাবনা নাই, কারণ তারা তো প্রশ্নই বলে, এর গত 5টা বছরের প্রশ্নই তো করছে যে থিওরিটিকে বাংলা দিয়ে ওই অঙ্ক যেখানে আছে তখন লেখা থাকে যে ইংরেজি অংশ দ্রষ্টব্য। আচ্ছা, আচ্ছা। থ্যাংক ইউ স্যার। আচ্ছা। আচ্ছা, আমরা সম্ভবত প্রশ্ন আজকের সেশনে আলোচনায় চলে যাই তাই তো। আর কারো কোনো প্রশ্ন আছে? লাস্ট যদি কারো কোনো প্রশ্ন থাকে করতে পারেন, নাহলে আমরা না, আলোচনা ওই করি। হ্যাঁ। আচ্ছা, চলে যাই আমরা। আচ্ছা, আসসালামু আলাইকুম সবাইকে। আমি লিমন সরকার, লেকচারার 36 বিসিএস, ডিপার্টমেন্ট অফ অ্যাকাউন্টিং, নওগাঁ গভর্নমেন্ট কলেজ নওগাঁ, এবং এক্স ব্যাংকার। এবং বিবিএমবি আমি করেছি জগন্নাথ ইউনিভার্সিটি থেকে, আমার মেজর ছিল অ্যাকাউন্টিং এ। আচ্ছা, এখন আচ্ছা, এটা আমরা তো বলে দিয়েছি, তারপরও উনি বলছে আরেকবার, লাস্ট একটা ইয়ে দিয়েছে যে স্যার 80 নাম্বার উত্তর কোন কোন মডিউল থেকে দিব বলেছিলেন। আচ্ছা, যে যে মডিউল, প্রথম মডিউল হচ্ছে হলো 20 মার্কস, শর্ট নোটস হচ্ছে 20 মার্কস, 20 20 40। আর যদি সেকেন্ড চ্যাপ্টারটা আমরা ভালো করি তাহলে এখান থেকেই মনে হয় সম্ভবত 80 মার্কস হয়ে যাবে। আর মডিউল সি যদি ভালো করি তাহলে 100 মার্কসের কমপ্লিট হয়ে যাচ্ছে। সেক্ষেত্রে আমরা তখন ওই যে ডি এবং ই কোনো মানে অত গুরুত্ব দিয়ে না পড়লেও চলবে। আপনি কি বলে সেটাকে না গুরুত্ব দিলেও চলবে। আর এফটা সম্ভবত একটা থিওরি থাকে, এফটাকে গুরুত্ব দিবেন। সো এখানেই কিন্তু আজকের আলোচনায় ওই যে আমি যেমন ফার্স্ট পার্টে প্রতিবারে সাজেশন দেই না যে আপনাদের টাইনা টুইনা পাস বা কোন চ্যাপ্টারগুলোকে বাদ দিবেন, আলোচনাতেই অনেকটা বের হয়ে গেল। আপনি চাইলে ডি এবং ই চ্যাপ্টারটাকে বাদ দিতে পারেন, অনেক এক্সপার্ট ছাড়া ডি এবং ই তে যাওয়ার দরকার নেই। মডিউল এ বি সি এফ ভালো করে করার চেষ্টা করেন, সাথে শর্ট নোটস। আচ্ছা, তাহলে যাই আলোচনায়, হ্যাঁ। দুই একজন প্রশ্ন করছেন, একটু আলোচনা হলেও এতে আপনারা ফের অনেক কিছু বিষয়, গুরুত্বপূর্ণ বিষয়গুলো জানে যাচ্ছেন। আচ্ছা, আমরা এখন আমাকে একজন কেউ একটু মেসেজ দিয়ে বলবেন যে আপনারা কি আমার স্লাইডটা দেখা যাচ্ছে কিনা। জি স্যার, দেখা যাচ্ছে, দেখা যাচ্ছে clear। আচ্ছা, ওকে। আচ্ছা, আমরা বেসিক অ্যাকাউন্টিং এর মডিউলে ইন্ট্রোডাকশন চ্যাপ্টার, খুবই গুরুত্বপূর্ণ একটা চ্যাপ্টার, আমি বারবার বলতেছি, কারণ এখান থেকে আমাদের টার্গেট হচ্ছে 20 মার্কস পাওয়া আর কি। তো এই 20 মার্কসের জন্য আমরা এই চ্যাপ্টারটা ভালো করে পড়বো। 20টা প্রশ্ন ধরেছে, ইনশাল্লাহ 20টা প্রশ্ন থেকেই আমরা ওভারঅল কভার চলে যাবে। প্রশ্ন কঠিন না করলে এর বাইরে আর কখনোই আসার সম্ভাবনা নয়। সো এই 20টা প্রশ্ন একেবারে আহ, কাল থেকেই, কালকে সময় আছে, কালকেই 10টা প্রশ্ন চাইলে মুখস্থ করে ফেলতে পারবেন, বা এক সপ্তাহের মধ্যে করে ফেলেন। আমরা প্রথম 10টা প্রশ্ন সবার জন্য আলোচনা করব, বাকি 10টা প্রশ্ন আমরা 10টা প্রশ্নের পর আমরা সেশনটা ক্লোজ করে দিব। তারপর বাকি 10টা প্রশ্ন আমাদের যারা পেইড ক্লাস নিয়েছেন তাদের জন্য আমরা আলোচনা করব। এর মধ্যে আমরা 15 মিনিট সময় দেব। কেউ যদি এই 15 মিনিটের মধ্যে আমাদের
পেইড ক্লাসে জয়েন হতে চান তাহলে আমরা পেইড ক্লাসে জয়েন করে নিব, নিয়ে তাকে সুযোগ করে দিব আর কি। সো আমার কাছে আরেকটা জিনিস মনে হয় যে অনেকে আমি দেখলাম ব্যাংকারদের প্রথমে ইকোনমিক্স এমএফএস ক্লাস নেয় না, প্রথমে মনে করে পাস করতে পারবে, তারপর গিয়ে দেখি যে 2-3 বার ফেল করে যখন দেখতেছে যে আর পাস করতে পারছে না তখন ক্লাস নেয়। আমার কথা ভাই, তোমার নিজের প্রমোশনের জন্য ক্যারিয়ারের জন্য 600 টাকা বা 800 টাকা বা 1000 টাকা যদি লাগে, আহ, জীবনে ফ্যামিলির জন্য বা কত জায়গায় কত কিছু 2000 3000 4000 5000 টাকা খরচ করে ফেলি, বাট যেটার কারণে আমার প্রমোশন আটকে থাকতে পারে, যেটা আমাকে জার্নিকে ইজি করে দিবে, সেটার জন্য বরং 600 বা 1000 টাকার কথা চিন্তা না করে আমার ক্যারিয়ারের জন্য ইনভেস্টমেন্ট করাই উচিত। কারণ এখান থেকে তো আমি রিটার্ন পাবো, শুধু 1 গুণ রিটার্ন না, 4-5 গুণ রিটার্ন। সো নিজে নিজে ব্যাংকে জব করে আসলে ওই 2 দিন সময় পেয়ে মনিটারি অ্যান্ড ফিনান্সিয়াল সিস্টেম, বেসিক অ্যাকাউন্টিং, বিজনেস কমিউনিকেশন, এগুলো পাশ করা আসলে একা একাই সময় দিয়ে, মানে স্টুডেন্ট লাইফ না, স্টুডেন্টদেরও একটা মেন্টর লাগে, টিচার লাগে। সো আপনারা একা একাই করতে গেলে তো বিপদে পড়বেনই, অনেকে বিপদে পড়ে, কিন্তু তারপর বিপদে পড়ার পর রেজিস্ট্রেশনের টাকা খরচ হয় একবার, কষ্ট করে যান, বিষয়গুলো বুঝতে পারেন না, বুঝতে না পারার কারণে আবোল তাবোল লিখে আসেন, বলেন যে আমি ইকোনমিক্সে পাতা ভরে দিয়ে আসছি, এমএফএস এ পাতা ভরে দিয়ে আসছি, তাও কেন পাস দিল না। কিন্তু যেটা টু দা পয়েন্ট বলা হয়েছে সেটা লিখতে পারেন না। ইকোনমিক্সের গ্রাফগুলো আপনি কিভাবে, আমরা নিজেরাও মানে পড়ানোর আগে না দেখলে পারি না। সো আপনি ক্লাস না নিয়ে কিভাবে পাস করবেন ইকোনমিক্স, বেসিক অ্যাকাউন্টিং এবং এমএফএস? সো আমার কথা, একটু ইনভেস্টমেন্ট করেন, ইনভেস্টমেন্ট করলে সেটা রিটার্ন 2 গুণ আসবে। আর যদি নিজে চেষ্টা করতে যান, অবশ্যই মানে পারবেন, কিন্তু বাট জার্নিটা অনেক কঠিন হবে, এবং ব্যাংকে জব করে এই জার্নিটা আরো অনেক কঠিন হয়ে যাবে, সম্ভব না আর কি। সো আসেন আমরা হলো বেসিক অ্যাকাউন্টিং এর মডিউলের ইন্ট্রোডাকশন চ্যাপ্টারটা নিয়ে আলোচনা করি। এটা সিলেবাসে কি আছে? সিলেবাসে আছে, আমরা দেখতেছি যে বুক কিপিং অ্যান্ড অ্যাকাউন্টিং, পারপাস, নেচার, ইউজেস অ্যান্ড ইউজার্স অফ অ্যাকাউন্টিং। অর্থাৎ বলতেছে যে অ্যাকাউন্টিং এর উদ্দেশ্যগুলো কি, নেচার বলতে কি বোঝেন, ইউজার্স অফ অ্যাকাউন্টিং খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, আমাদের পরীক্ষাতে প্রায় আসে যে আপনার অ্যাকাউন্টিং ব্যবহার করে কারা, হ্যাঁ। অ্যাকাউন্টিং প্রিন্সিপালস খুবই খুবই 3 স্টার প্রশ্ন, প্রায় পরীক্ষাতে আসে যে অ্যাকাউন্টিং এর প্রিন্সিপালস গুলো আলোচনা করেন। স্ট্যান্ডার্ডস অ্যান্ড রেগুলেশনস, ফর্মস অফ বিজনেস অর্গানাইজেশন, অ্যাকাউন্টিং সিস্টেমস, অ্যাসেট লায়াবিলিটিস অ্যান্ড ওনার সিকিউরিটি, এগুলো সম্পর্কে আমাদের এই চ্যাপ্টারে আলোচনা করছে আর কি। তো আমরা প্রথম প্রশ্নটাই যেটা পড়বো, যে আমাদেরকে বলছে যে হিসাব বিজ্ঞানের মেইনলি কাজগুলো কি, বিজ্ঞানের উদ্দেশ্যগুলো কি, হিসাব বিজ্ঞানের কেন দরকার বা প্রয়োজনীয়তা কি, সেটা আমাদের সম্পর্কে বলছে। তো দেখেন এই প্রশ্নটা কিন্তু ফিফথ ব্যাংকিং প্রফেশনাল এক্সামিনেশন এবং 99 ব্যাংকিং প্রফেশনাল এক্সামিনেশনে এসেছিল। এটা অপশনাল হিসেবে সেকেন্ড পার্টে ছিল, অ্যাকাউন্টিং এ তখন দিয়েছিল, এই জন্য আমরা প্রশ্নের পাশে লিখে দিয়েছি। এবং 2016 এবং 18 সালেও এটা আসছে আর কি। তো এত কম সময়ে হ্যান্ড নোট করতে গিয়েও আমরা চেষ্টা করছি যে প্রশ্নের পাশে যখন যেটা আসে সেটা লিখে দেওয়া। আচ্ছা, এখন আসেন যে আমরা মেইনলি হিসাব বিজ্ঞানের কাজগুলো কি সেটা যদি দেখি। হিসাব বিজ্ঞানের প্রথম কাজটা হচ্ছে আর্থিক ফলাফল নির্ণয়। আর্থিক ফলাফল নির্ণয় মানে কি, আপনি একটা যখন ব্যবসা করতে যাবেন বা কোম্পানি যদি আপনি করেন, বা আপনাদের ব্যাংক প্রতি মাসে কিন্তু আপনাদের স্টেটমেন্ট তৈরি করেন না, বা বাৎসরিক স্টেটমেন্ট তৈরি করেন, 6 মাসের স্টেটমেন্ট তৈরি করেন, 3 মাসের স্টেটমেন্ট তৈরি করেন। তা আপনার একটা ব্যবসা আপনি করতেছেন, এর মূল উদ্দেশ্যটা কি? আপনার ব্যবসার মূল উদ্দেশ্যই হচ্ছে হলো মুনাফা অর্জন। তাহলে এই ব্যবসার ফলাফলটা কি? মুনাফা অর্জন করা। তাহলে এই মুনাফা অর্জন করা একটা ব্যবসার প্রথম এবং প্রধান উদ্দেশ্য। তাহলে একটা ব্যবসার মুনাফা কতটুকু হলো তা আপনি কিভাবে জানবেন? এই হিসাব বিজ্ঞানের একটা যেটা আয় ব্যয় বিবরণী আছে, যেটাকে আপনারা প্রায় শোনেন যে ব্যাংকেও, যে ইনকাম স্টেটমেন্ট, অর্থাৎ আপনার একটা প্রতিষ্ঠানের যত আয় হয়েছে সেই আয় থেকে আমরা ব্যয় বাদ দেওয়ার পর যেটা থাকবে সেটাই হলো আমাদের মুনাফা। তো এই মুনাফাটা আমরা জানতে চাইলে আমাদের কি করতে হবে? হিসাব বিজ্ঞান ছাড়া উপায় নাই আর কি। তাহলে আর্থিক ফলাফল নির্ণয় করতে গেলে আমাদের হিসাব বিজ্ঞানের একটা বড় ভূমিকা রয়েছে। আচ্ছা, প্রশ্ন শেষে যদি ওই প্রশ্ন কেউ না বুঝতে পারেন, কোনো আমি সময় দিব যে মেসেজ করার অথবা জিজ্ঞেস করার। 2 নম্বরটা বলছে যে, স্যার এগুলো একটু একটু হেল্প করছে স্যার, এগুলো ইংলিশে হলে ভালো হতো ব্যাপারটা, বাংলায় তো ওয়ার্ড গুলো বোঝা একটু কষ্ট। আচ্ছা এটা আমি বলছি যে এটা আপনাদের ব্যক্তিগত ব্যাপার। আহ, কেউ ইংলিশে বা বাংলায় চাইলে, নর্মালি আমি দেখছি যে বেশিরভাগ ব্যাংকাররা আমাকে তো একটা পথই বেছে নিতে হবে, মানে হয় ইংলিশ বা বাংলা, দুইটা পথ বেছে নিতে পারবো না। সো আমি দেখলাম যে আমাদের বইগুলো 70% ব্যাংকাররা বাংলায় পরীক্ষা দিচ্ছে। আর অনেকেই বেশিরভাগ চায়, এখন দুইটা পথ তো আমার বাছাই করা খুবই কঠিন। এখন আমাকে তো ডেমোক্রেটিক ওয়েতে যাইতে হবে। তারপরও আপনারা যারা ক্লাস করতেছেন, যদি যারা পেইড ক্লাস নিচ্ছেন, পেইড ক্লাসে যারা যেটা বেশি বলবেন সেটাই করবো। তবে নর্মালি আমার সেন্সে বেশিরভাগ স্টুডেন্টরা মানে বাংলায় লিখবে বা বাংলায় যায়, এই জন্য আমি বাংলায় স্লাইডটা করছি, এটুকুই ভাই। তো এটুকু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, কারণ আমার একটা পথে যেতে হবে, বেশিরভাগ স্টুডেন্টরা বাংলাতে লিখে বলে আমি এই বাংলা স্লাইডে গেছি এই।
আচ্ছা, তো এখন দ্বিতীয় নম্বরটা আসছে, বলেছে যে আর্থিক সিদ্ধান্ত গ্রহণ, আর্থিক অবস্থা প্রকাশ। আর্থিক অবস্থা প্রকাশ বলতে বোঝাচ্ছে যে আপনার একটা প্রতিষ্ঠানের আপনি আর্থিক অবস্থা বলতে একটা নির্দিষ্ট ডেটে, ওই যে বছর শেষে আপনার একটা ব্যবসা প্রতিষ্ঠানের মোট সম্পদ রয়েছে কত এবং মোট দায় রয়েছে কত, সেইটা প্রকাশ করাই হচ্ছে হলো আর্থিক অবস্থা প্রকাশ আর কি, যেটাকে বলে ব্যালেন্স শিট আর কি। হ্যাঁ, ব্যালেন্স শিটের মাধ্যমে আপনি একটা প্রতিষ্ঠানের মোট সম্পদ কত এবং মোট দায় কত সেটা জানতে পারেন। তবে এটা হিসাব বিজ্ঞানের মাধ্যমেই সম্ভব, এই জন্য আপনার হিসাব বিজ্ঞানের গুরুত্বটা অনেক। তারপর 3 নম্বরে বলছে কি সিদ্ধান্ত গ্রহণে ভূমিকা। এখন যারা বড় বড় একটা প্রতিষ্ঠানের বড় পর্যায়ে আছে, উচ্চ পর্যায়ে রয়েছে, তারা কিন্তু প্রতিনিয়ত বিভিন্ন হিসাব নিকাশ দেখে তারা বিভিন্ন ধরনের ডিসিশন নেয় যে আমার এই বছর প্রফিট মার্জিন কত, আমার এই বছর সেলসের কতটুকু অংশ ফিক্সড এক্সপেন্সে গেছে, কতটুকু অংশ ভেরিয়েবল এক্সপেন্সে গেছে। তারপর আমার এই বছর আম, সম্পদের কি অবস্থা, দায়ের কি অবস্থা, আগের বছরের সাথে এই বছরে আমার সেলসের কি অবস্থা। তো এগুলো তুলনা করতে গেলে তো আমার অ্যাকাউন্টিং এর আগে হিসাব নিকাশ করা লাগবে। তাহলে এই অ্যাকাউন্টিং এর হিসাব নিকাশের মাধ্যমে আমি কিন্তু সিদ্ধান্ত নিতে পারবো যে আমার এই প্রোডাক্টটা কম সেল হচ্ছে, তাহলে এটার উপর আমি স্টেপসটা বেশি নেই। তাহলে প্রোডাক্ট কম সেল হচ্ছে কি, ওই অ্যামাউন্টের উপর তো আপনি দেখতে পারবেন। তারপর 4 নম্বর হচ্ছে ভুল ও জালিয়াতি প্রতিরোধ। অ্যাকাউন্টিং যদি না থাকতো তাহলে অনেকেই যে এই, হিসাব নিকাশ করতে গিয়ে যে আপনার টাকা কম বেশি লেখা বা প্রতারণা করা, সেটা কিন্তু খুব ইজি হয়ে যেত। বাট আপনি এখন হিসাব নিকাশটা একটা সিস্টেমের মধ্যে আসার কারণে কেউ চাইলেও টাকাটা মারা তার পক্ষে এত ইজি না, প্রতারণা করাটা। আচ্ছা, তারপর নীতি নির্ধারণী ও পরিকল্পনা প্রণয়ন করা হিসাব বিজ্ঞান থাকার ফলে ইজি হয়েছে। ব্যবস্থাপনার সহায়ক, যারা ব্যবস্থাপনাতে থাকে তাদেরকে হিসাব বিজ্ঞান বিভিন্ন ধরনের তথ্য সরবরাহ করে যে আমাদের ব্যবসা প্রতিষ্ঠানের এতটুকু আয়, এতটুকু ব্যয়, এতটুকু সম্পদ, এতটুকু দায়, আমরা এতটুকু আমাদের কি বলে লিকুইডিটি রেশিও, তো এরকম ভাবে বিভিন্ন তথ্য দিয়ে সরবরাহ করে। প্রমাণপত্র হিসেবে ব্যবহার, অনেক সময় হিসাব বিজ্ঞান কি হয় যে হিসাব রক্ষণ কাজে ভবিষ্যতে ভুল বোঝাবুঝি এড়ানো এবং নিরীক্ষার কাজের সহায়তার জন্য বিভিন্ন ধরনের ডকুমেন্ট সংরক্ষণ করে। মানে ওই যে আপনার ব্যাংকে বলেন বা একটা প্রতিষ্ঠানে বলেন, আপনার অডিট করতে আসে না, তাহলে অডিট করতে আসলে বিভিন্ন ধরনের ভাউচার বা বিভিন্ন ধরনের কাগজ থাকা লাগে। তাহলে এই ডকুমেন্ট সংরক্ষণ করার ক্ষেত্রে বা প্রমাণপত্র হিসেবেও হিসাব বিজ্ঞানটা কাজ করে। তারপর আয়কর নিরূপণ, মানে একটা আপনার বছর শেষে আপনার প্রতিষ্ঠার কতটুকু ট্যাক্স দিতে হবে, তাহলে এটা তো আপনি ওই আয় ব্যয় নির্ধারণ করার মাধ্যমে তো আপনি আপনার ট্যাক্সটা নির্ধারণ করা যাবে। তো এই জন্য আমরা বলি যে আধুনিক ব্যবসায় আপনার বাণিজ্যে পরিচালনা এবং নিয়ন্ত্রণে হিসাব বিজ্ঞান একটা হচ্ছে অপরিহার্য হাতিয়ার, হিসাব বিজ্ঞান ছাড়া সম্ভব না আর কি। তো এই ছিল আমাদের ফার্স্ট প্রশ্ন। আমার মনে হয় সবাই বুঝতে পারছেন। যদি কারো কোনো প্রশ্ন থাকে এই ফার্স্ট প্রশ্নের উপর বলতে পারেন, নাহলে আমি এইগুলি আর কি। আচ্ছা, কারো কোনো নাই, আমি চলে গেলাম 2 নম্বরে। খুবই খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, এই প্রশ্নটা প্রায় পরীক্ষায় আসে, আপনারা খুব ভালো করে পড়বেন যে হিসাব তথ্যের ব্যবহারকারী কারা, যে আমরা যে অ্যাকাউন্টিং ইনফরমেশন সিস্টেমসটা ইউজ করছি এটার ব্যবহার করবে কারা এই ইনফরমেশনগুলো। তো এইটা ব্যবহার করবে নর্মালি হচ্ছে, বা এখানে প্রশ্নটা আসতে পারে এরকম ভাবে, হিসাব তথ্যের অভ্যন্তরীণ ব্যবহারকারী কারা, বাহ্যিক ব্যবহারকারী কারা, মানে ইন্টারনাল ইউজার কারা, এক্সটার্নাল ইউজার কারা। প্রশ্নটা অনেকভাবে আসতে পারে, আমরা এখানে দিয়ে রাখছি। নর্মালি আপনি মাথায় রাখেন যে হিসাব বিজ্ঞানের যে তথ্যগুলো দেওয়া হয় সেগুলোর 2 ধরনের ব্যবহারকারী থাকে। একটা হচ্ছে ইন্টারনাল ইউজার্স। ইন্টারনাল ইউজার্স মানে আমরা বলতেছি অভ্যন্তরীণ ব্যবহারকারী। আর একটা হলো এক্সটার্নাল ইউজার্স। এক্সটার্নাল ইউজার্স মানে বাহ্যিক ব্যবহারকারী, মানে বাইরের পক্ষ এক্সটার্নাল ইউজার্স, আর ভিতরের পক্ষ হলো ইন্টারনাল ইউজার্স। এখন এদেরকে সম্পর্কে একটু যদি আমরা জানি যে ইন্টারনাল ইউজার্সরা মানে আপনার কারা কারা। তো ইন্টারনাল ইউজার্স, এই যে দেখেন আমরা বলছি যে অভ্যন্তরীণকারী ব্যবহারকারী এবং বাহ্যিক ছবি ব্যবহারকারী। আছে আমার কাছে, তো সুন্দর ছবি আছে। ইন্টারনাল ইউজার্স হচ্ছে মেইনলি আপনার হলো এই এই একটা পোস্ট প্রতিষ্ঠানের দেখলাম, মালিক, কাকে দিল? মালিক এবং ব্যবস্থাপকরাই হচ্ছেন হলো ইন্টারনাল ইউজার্স আর কি। তো এখন এই ইন্টারনাল ইউজার্সরা, মালিক এবং ব্যবস্থাপকরা হিসাব তথ্য কেন ব্যবহার করে? কারণ তারা জানতে চায় যে একটা ব্যবসা প্রতিষ্ঠানের কিভাবে ভাবে চলতেছে, কেমন চলতেছে, এবং ব্যবসা প্রতিষ্ঠানের আয় ব্যয় কত, লাভ ক্ষতি কিরকম, সেটা আহ, তারা জানতে চায়। আর যারা এক্সটার্নাল ইউজার্স, এখন এক্সটার্নাল ইউজার্স মানে যেমন ঋণ প্রদানকারী, আপনি যারা ব্যাংকে থাকেন, আপনি কিন্তু একটা ব্যবসা প্রতিষ্ঠানকে ঋণ দিতে যাওয়ার আগে আপনি কিন্তু ওই ব্যবসা প্রতিষ্ঠানের যে বিভিন্ন ধরনের ফিনান্সিয়াল স্টেটমেন্ট, তারপর আয় ব্যয় বিবরণী বা ব্যালেন্স শিট বা ক্যাশ ফ্লো স্টেটমেন্ট, এই কাগজগুলো কিন্তু আপনি খুব ভালো করে দেখেন। দেখার মাধ্যমে আপনি দেখেন যে আমি যে তাকে আহ, ঋণ দিব, তার এই ঋণের বিপরীতে ইন্টারেস্টটা দেওয়ার কতটুকু সক্ষমতা আছে।
বা তার দেউলিয়া হওয়ার সুযোগ আছে কিনা সামনে, বা তার ব্যবসা প্রতিষ্ঠানে নগদ টাকা পর্যাপ্ত আছে কিনা, এগুলো কিন্তু বিভিন্ন তার কাগজপত্র ঘেঁটে ডকুমেন্টস দেখে এটা কিন্তু বোঝা সম্ভব। তাহলে এই যে ঋণ প্রদানকারী এরা কি বাহ্যিক ব্যবহারকারী না বাইরের অংশ? তাহলে তারা একটা অংশ, সরকার একটা বাইরের অংশ, সরকার হয়ে গিয়েছে। তো সো দেরি আর না করে, যদি আমি একজন হিসাব বিজ্ঞানী এক্সপার্ট, কারণ হচ্ছে আমার বিবিএ এমবিএ অ্যাকাউন্টিং আমি জগন্নাথ ইউনিভার্সিটিতে করেছি, এবং এখন আমি নওগাঁ সরকারি কলেজে হিসাব বিজ্ঞান বিভাগে আছি, সেখানে আমি কিন্তু হাজার হাজার স্টুডেন্টদের পড়াচ্ছি। সো একজন এক্সপার্ট মানুষের কাছ থেকে যদি আপনি হিসাব বিজ্ঞানটা শিখতে চান, তাহলে আপনি কিন্তু আমাদের লাইভ ক্লাস এবং হ্যান্ড নোট অর্ডার করতে পারেন। লাইভ ক্লাস এবং হ্যান্ড নোট অর্ডার করতে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার 01753 555 7 নাম্বারে মেসেজ করুন। ব্যাংকার বন্ধু, একটা কথাই বলবো, যে স্টুডেন্টরা যেখানে কোনো মেন্টর বা কোনো টিচার বা কোচিং ছাড়া হিসাব বিজ্ঞানের মতন সাবজেক্ট পাস করে না, সেখানে আপনি যদি নন কমার্স হন আর কমার্স ব্যাকগ্রাউন্ডেরই হন, কারণ কমার্স ব্যাকগ্রাউন্ডের হলেও অনেক অঙ্ক কিন্তু আপনারা ভুলে গেছেন। হ্যাঁ, এখন দেখলেই যে পারবেন এমন কিন্তু না, 10-12 বছর ধরে অঙ্ক হিসাব বিজ্ঞান কিন্তু এমন বিষয় না। সো আপনি যদি নিজে নিজে চেষ্টা করতে যান, ইউটিউব ঘাঁটতে যান, আরও অনেক কিছু করতে যান, সপ্তাহে 7 দিনের মধ্যে আপনি সময় পান মাত্র হলো 2 দিন। তো এই 2 দিন যদি আপনি অ্যানালাইসিস করে কখন যাবেন আর কখন আপনি নিজে বুঝবেন যে কিভাবে পড়বো না পড়বো। সো একটু ইনভেস্টমেন্ট করেন, বিনিয়োগ করলে কিন্তু আপনারই লাভ। আর যদি নিজে নিজে চেষ্টা করতে যান, তাহলে আমি অনেক অভিজ্ঞতাতে দেখলাম এইরকম, যে 2-3 বার আগে এমএফএস পিউই বা এই বেসিক অ্যাকাউন্টিং বলেন বা এআইবিবির সিওএম, টিএফএপি বা আইসিটি, এগুলোতে ব্যাংকাররা প্রথমে ফেল করার পর টু দ্য পয়েন্টে অ্যান্সার লিখতে পারে না, তখন তারা মনে করে যে একটা লাইভ ক্লাস নিতে হবে, কারণ লাইভ ক্লাস না নিলে আমি জিনিসগুলো বুঝতে পারছি না, পরীক্ষায় যা তা লিখলে আপনার মার্কসও দিবে না, অঙ্কগুলো ঠিক মতো পারতেছে না। সো কিছু ইনভেস্টমেন্ট না করলে কিন্তু পাওয়া যায় না। তো আপনি যদি আপনার প্রমোশনের গতিতে মানে এগিয়ে থাকতে চান এবং এই জিনিসটা ফেলে না রাখতে চান, তাহলে কিন্তু আমাদের লাইভ ক্লাস এবং হ্যান্ড নোট অর্ডার করুন দ্রুতই। তো চলেন আমরা ভিডিওটা দেখি। আমার মনে হয় আপনারা ভিডিওটা দেখলে আপনাদের কিছুটা হলেও কাজে দেবে। আপনাদের ভিডিওটা দেখার আমন্ত্রণ জানিয়ে আমি এখানেই শেষ করলাম। খোদা হাফেজ। সরকার দেখে যে ব্যবসার হিসাব থেকে যথাযথভাবে আপনার শুল্ক, ভ্যাট, কর এবং আয়কর পরিশোধ হচ্ছে কিনা। তারপর পাওনাদার একটা বাইরের অংশ। পাওনাদার বাইরের অংশ বলতে যারা আহ, একটা ব্যবসা প্রতিষ্ঠানে তো ক্রয় বিক্রয় হতে থাকে, তাহলে পাওনাদাররা পণ্য দেওয়ার পূর্বে দেখে যে আমি যে পণ্য একে দেখি বাকিতে ভিডিও দিচ্ছি, দেখাই না। তাহলে এই পণ্য উনি পরবর্তীতে টাকাটা পরিশোধ আমার করতে পারবে কিনা, সেটা আমাকে দেখতে হবে। এই ছিল আমাদের হিসাব বিজ্ঞানের অভ্যন্তরীণ ব্যবহার করে এবং বাহ্যিক ব্যবহারকারী আর কি। আচ্ছা, হিসাব বিজ্ঞানের ধারণাগত কাঠামো বলতে আপনি কি বোঝেন? হিসাব তথ্যের গুণগত বৈশিষ্ট্য বর্ণনা করো, এটা বিপিএ তে আসছে। তারপর আমরা দেখবো, এটা তো অপশনাল তখন হিসেবে ছিল। তাই হিসাব বিজ্ঞানের ধারণাগত কাঠামো বা কনসেপচুয়াল ফ্রেমওয়ার্ক, মানে একটা ফ্রেমওয়ার্ক বা একটা কিছু স্ট্যান্ডার্ডস দিয়ে দিবে, যেটার মাধ্যমে আপনি হিসাব নিকাশগুলো কাজগুলো করবেন। এবং এই ধারণাগত কাঠামোর কারণে আপনি যে হিসাব নিকাশগুলো করছেন প্রত্যেকটার সাথে যেন একটা সামঞ্জস্যপূর্ণ থাকে, এবং আপনি এলোমেলো যেন না হয়। এই জন্য আপনার একটা যদি স্ট্যান্ডার্ড থাকে, একটা আদর্শ মান থাকে, তাহলে আপনি সেই অনুসারে কিন্তু কাজটা করবেন। তো হিসাব বিজ্ঞানের ধারণাগত কাঠামোটাই বলে যে কিছু স্ট্যান্ডার্ড এবং কিছু তারা নিয়ম দিয়ে দিবে, যেইটা অনুসরণ করে আপনি আপনার ফিনান্সিয়াল স্টেটমেন্টস গুলো প্রিপেয়ার করবেন, বা যেটা আপনার বলে দিবে যে ফিনান্সিয়াল স্টেটমেন্টস এর আপনার সীমাবদ্ধতাগুলো কি কি। এখন হিসাব তথ্যের বেশ কিছু বৈশিষ্ট্য রয়েছে। বৈশিষ্ট্যগুলো কি কি? প্রথম বৈশিষ্ট্যটা হচ্ছে যুক্তি যুক্তিযোগ্য। আচ্ছা, প্রথম বৈশিষ্ট্যটা হচ্ছে যুক্তিযুক্ততা। যুক্তিযুক্ততা বলতে বোঝাচ্ছে যে আপনার এমন কিছু তথ্য যেটা প্রতিষ্ঠানের জন্য খুব গুরুত্বপূর্ণ এবং সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে পার্থক্য সৃষ্টি করবে, সেটাকে আমরা যুক্তিযুক্ত তথ্য বলি। তারপর দ্বিতীয়টা বলছে সঙ্গতিপূর্ণতা, অর্থাৎ আপনার প্রতি বছর আপনি যে ফিনান্সিয়াল স্টেটমেন্টটা করছেন, যে নীতিমালা অনুসরণ করতেছেন, ধরে নেন 2025 সালে যেই নীতি অনুসরণ করে আপনি ইনকাম স্টেটমেন্ট, আয় ব্যয় বিবরণী বা আর্থিক অবস্থার বিবরণী, ব্যালেন্স শিট যেগুলো করছেন, যেই নীতি অনুসরণ করছেন, পরের বছরও যেন সেই নীতি অনুসরণ করেন, নাহলে তো অ্যাডজাস্টমেন্ট থাকবে না, একটা আরেকটার সাথে প্রাসঙ্গিক হবে না, তখন আপনি তুলনা করতে পারবেন না 2025 সালের সাথে 2026 সালের। 2025 সালে এক নিয়ম অনুসরণ করলেন, 2026 সালে গিয়ে আরেক নিয়ম অনুসরণ করলেন, সেটা যেন না হয় বলে। তারপর তুলনা যোগ্যতা বলছে যে একটা প্রতিষ্ঠানের সাথে আপনার অন্য প্রতিষ্ঠানের সঙ্গে তুলনা করে যে তথ্য পাবেন, তাকে বলে আমরা তুলনা যোগ্যতা। তো যদি
একাধিক প্রতিষ্ঠান, দেখা যাচ্ছে যে 5টা প্রতিষ্ঠান আছে, 5টা প্রতিষ্ঠানই একই রকম স্ট্যান্ডার্ড ফলো করতেছে, তখন কিন্তু যদি একই স্ট্যান্ডার্ড ফলো করে তখন একটা প্রতিষ্ঠানের সাথে আরেকটা প্রতিষ্ঠানের আপনি কম্পারিজন করতে পারবেন। যদি একরকম স্ট্যান্ডার্ড ফলো না করে তাহলে তো কম্পারিজন করা যাবে না। তারপর আপনার নির্ভরযোগ্যতা বলছে, নির্ভরযোগ্যতা বলতে বলছে যে আপনি নির্ভরযোগ্যতা মানে কি, আপনি ওইটার উপর নির্ভর করতে পারেন। তাহলে নির্ভর করতে পারবেন কখন? যদি যে তথ্যগুলো দেওয়া হয়েছে সেই তথ্যগুলোতে যেন কোনো ধরনের ভুল ত্রুটি না থাকে, এবং সেই তথ্যগুলো যেন কোনো বায়াস না হয়। বায়াস মানে কারো প্রতি আপনি সুযোগ দেওয়ার জন্য তার রকম হয়ে তথ্য দিচ্ছেন, এরকম যেন না হয়। তার মানে তথ্যটা আপনার তখনই নির্ভরযোগ্য হবে যখন তথ্যটার মধ্যে কোনো ভুল ত্রুটি থাকবে না, এবং আপনি জানবেন যে এই তথ্যগুলো নিরপেক্ষভাবে আহ, দেওয়া হয়েছে। তারপর যাচাই যোগ্যতা, আপনি যখন যদি বিভিন্ন হিসাব রক্ষক নিরীক্ষক আসে আপনার এই তথ্যগুলো যাচাই করে একই রকম সিদ্ধান্তে উপনীত হতে পারে, তখন এটাকে যাচাই যোগ্যতা বলা হয়। নিরপেক্ষতা বলতে ওই যে কারো প্রতি আপনি আনুকূল্য হয়ে তথ্য যেন প্রকাশ না করেন, সেটাই বলছে নিরপেক্ষতা। তো এই ছিল আমাদের হিসাব তথ্যের বৈশিষ্ট্য। এরপর আমরা যাই যে অ্যাকাউন্টিং এর মূল নীতিগুলো কি কি, এবং কিভাবে তারা অ্যাকাউন্টিংকে অনুশীলনকে সহায়তা করে, বা গ্যাপের সংজ্ঞা দিন, বা গ্যাপের পরিমাপ সংক্রান্ত ঐতিহাসিক ব্যয় নীতিমালা এবং ন্যায্য মূল্য নীতিমালাগুলো ব্যাখ্যা করুন। তো এটা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। গ্যাপ বলতে, গ্যাপের মূল এটা হচ্ছিল জেনারেলি অ্যাকসেপ্টেড অ্যাকাউন্টিং প্রিন্সিপালস, অর্থাৎ আপনার গোটা বিশ্বে অ্যাকাউন্টিং এর এমন কিছু নীতি আছে যে নীতিগুলো গোটা বিশ্বের সবাই ফলো করে, এবং এই নীতিগুলো সকল দেশে ব্যবহৃত হবে, এবং সবাই এটাকে সর্বজন সর্বজন স্বীকৃত, মানে সবাই এটাকে এক বাক্যে মেনে নিয়েছে। এই যে এখানে দেখেন সংজ্ঞাটাতে বলছে, জেনারেলি অ্যাকসেপ্টেড অ্যাকাউন্টিং প্রিন্সিপালস আর দোজ প্রিন্সিপালস হুইচ হ্যাভ সাস্টেইনেবল অথরিটেটিভ সাপোর্ট। তারপর বলছে গ্যাপ ইজ দ্য অ্যাকাউন্টিং কনসেপ্টস মেজারমেন্ট অ্যান্ড টেকনিক্স অ্যান্ড স্ট্যান্ডার্ডস অফ প্রেজেন্টেশন ইউজড ইন ফিনান্সিয়াল স্টেটমেন্টস। বলছে গ্যাপ হচ্ছে সেই ধরনের অ্যাকাউন্টিং কনসেপ্টস বা টেকনিক্স বা আদর্শমান যেগুলো আমরা একটা ফিনান্সিয়াল স্টেটমেন্ট প্রস্তুত করতে গিয়ে ব্যবহার করি আর কি, গোটা বিশ্বে একই রকম। তো এরকম ভাবে বিভিন্ন জন সংজ্ঞা দিয়েছে। তো এর মধ্যে আমাদের বিভিন্ন আপনার কি বলে সংজ্ঞার নীতি রয়েছে, যেমন বিভিন্ন ধরনের নীতি রয়েছে। একটা হলো কস্ট প্রিন্সিপাল, রেভিনিউ রেকগনিশন প্রিন্সিপাল যেটাকে বলে আয় চিহ্নিতকরণ নীতি, আয় ব্যয় সংযোগ নীতি, পূর্ণ প্রকাশ নীতি, ন্যায্য মূল্য নীতি। তো এই নীতিগুলোর মধ্যে আপনার হচ্ছে হলো কস্ট প্রিন্সিপালটা কাকে বলে? কস্ট প্রিন্সিপাল বলে যে আপনি আহ, এই ধারণা ওটা বলে যে আপনি স্থায়ী সম্পত্তিকে যে মূল্যে কিনছেন আপনি সেই মূল্যেই লিপিবদ্ধ করবেন, পরবর্তী সময় বাজার মূল্য যাই হোক না কেন তা বিবেচনা করে তা হিসাবের বইতে লিপিবদ্ধ করা যাবে না। আচ্ছা, সহজ একটা উদাহরণ দিই। আপনি ধরে নেন একটা উম, এবছর একটা কার কিনছেন, কারটার মূল্য সাপোজ 10 লাখ টাকা। তাহলে এই যে 10 লাখ টাকা আপনি দিয়ে কার কিনছেন, তাহলে আপনার এই পরবর্তী সময় বাজার মূল্য যাই হোক না কেন আপনি যখন হিসাবের বইতে লিপিবদ্ধ করতে যাবেন তখন এই আপনার কারের মূল্যটা বলতেছে যে আপনি 10 লক্ষ টাকায় দেখাবেন। ওই কারের মূল্য তখন যদি বাজারে 8 লক্ষ টাকা হয়, 8 লক্ষ টাকা দেখা যাবে না। ওরা বলতেছে যে স্থায়ী সম্পদ আপনি ওই সময়ে 1 বছর আগে যে টাকাতে কিনছেন 1 বছর পরে যদি আপনি হিসাব করতে যান তাহলে ওই সময় যদি কারের মূল্য কমে যায় ওই দামে লেখা যাবে না। আপনি যে সময় কারটা কিনছেন যত দামে কিনছেন ঠিক তত দামে আপনাকে এটা কিনতে হবে। এটা কার হতে পারে বা মেশিন হইতে পারে এরকম বলছে। তবে চলতি সম্পদের ক্ষেত্রে এটা নিয়মটা মানে না। আমরা পরবর্তী ক্লাসে স্থায়ী সম্পদ এবং চলতি সম্পদের মধ্যে পার্থক্যগুলো জানবো আর কি ভালো করে। তারপর ঐতিহাসিক ব্যয় নীতি বা ক্রয় মূল্য ধারণা, যেটা হিস্টোরিক্যাল কস্ট কনসেপ্ট। এই হিসাব বিজ্ঞানের এই ধারণা অনুযায়ী যে কোনো আয় খরচ সম্পদ দায় মূলধনকে লেনদেন সংগঠিত হওয়ার সময় যে মূল্যে হিসাবভুক্ত হয় তাদেরকে ওই মূল্যেই বিশদ আয় বিবরণী এবং আর্থিক অবস্থার বিবরণী তৈরি করার সময় দেখাতে হবে। ওই কথাটাই বলছে যে 50,000 টাকার আপনি মাল কিনলেন, কেনার পরে আপনার যদি ডিসেম্বর মাসে গিয়ে ওই মাল কিনতে দাম বেড়ে গেছে, সে যদি 60,000 টাকা লিখতো, আহ, ওই যেই মালটা কিনছেন, এখন ধরে নেন দাম বেড়ে গেছে 60,000 টাকা লাগবে ওই মাল কিনতে, কিন্তু আপনি এখন হিসাব যখন করতে যাবেন তখন ওই মালটা আপনি যত তারিখে যত টাকা দিয়ে কিনছেন ওই 1লা জানুয়ারিতে ওই 50,000 টাকা দিয়েই লিখতে হবে। এটাই হচ্ছিল হিসাব বিজ্ঞানের মানে ঐতিহাসিক ব্যয় নীতি বা ক্রয় মূল্য নীতি। আচ্ছা, আয় চিহ্নিতকরণ নীতি বা রেভিনিউ রেকগনাইজেশন প্রিন্সিপালস বলে যে আপনার নির্দিষ্ট সময়কালের মধ্যে, একটা নির্দিষ্ট হিসাবকাল বলতে কি বোঝাচ্ছে, যে 1 থেকে 6 মাস বা 1 বছর। আমরা তো যখন একটা হিসাব করি ফিনান্সিয়াল স্টেটমেন্ট আমরা 6 মাসের জন্য করি না, বা কখনো 1 বছরের জন্য করি না। তো তাহলে এই নির্দিষ্ট হিসাবকালের মধ্যে আপনার
সকল অর্জনকে আপনার আয় হিসেবে চিহ্নিত করতে হবে। এখন একটা ব্যবসা প্রতিষ্ঠানের আয় কিন্তু আপনার নগদ ভাবেও হতে পারে, বাকিতেও হতে পারে। তো মূলত আমেরিকান একটা সংস্থা এপিবি বলছে যে আমরা 3 প্রকার প্রাপ্তিকে আয় বলতে পারি। ব্যবসা প্রতিষ্ঠানে এরকম ভাবে ধারণা করি না হয়। হয়ে গেছে না? মাখা হয়ে গেছে? ও, না কই মাখিয়ে দেবো একটু কিসে? আপনারা কথা বলবেন না। আচ্ছা। উম, আচ্ছা, আমরা বলতেছি যে ব্যবসা প্রতিষ্ঠান টাকা আসলে সেটাকে আমরা আয় বলি আমেরিকান হিসাব বিজ্ঞান সংস্থা এপিবির মধ্যে। তো এই টাকাটা আসে কিভাবে? আপনি যখন একটা পণ্য বিক্রি করেন, যদি ব্যবসা প্রতিষ্ঠান আপনার থাকে, তাহলে আপনি যেটাই বিক্রি করবেন, বিক্রি করলে আপনার টাকা আসে না, তাহলে এই পণ্য বিক্রয়ের মাধ্যমে আপনার আয় হতে পারে। অথবা বলছে সেবা প্রদান ফি। কিছু কিছু ব্যবসা প্রতিষ্ঠান আছে না যারা সেবা দেয়, যেমন হসপিটাল তো সেবা দেয়, বা কি বলে উকিলরা সেবা দেয়। তাহলে এই যে সেবা দেওয়ার মাধ্যমে যখন আপনি ইনকাম করবেন, সেটাকে বলে আপনার আম, আয়। অথবা আপনার ফার্মের সম্পদ, বা আপনি আপনার কোনো কিছু একটা জিনিস ভাড়া দিচ্ছেন, লিজ দিচ্ছেন, এই ভাড়া দেওয়ার মাধ্যমেও তো আপনার আয় হয়। তাহলে আপনার ব্যবসা প্রতিষ্ঠানে আমরা বলতেছি যে 3 ভাবে আয় হতে পারে। সেটা হচ্ছে একটা পণ্য বিক্রয়ের মাধ্যমে, অথবা সেবা দেওয়ার মাধ্যমে, অথবা ফার্মের সম্পদ ব্যবহার করার মাধ্যমে। একটু সবাই নিজেদের, যদিও সবাই রাখছেন, কিন্তু 1-2 জন হয়তো বা ওই যে আনমিউট করে ফেলতেছেন, তখন আমাদের মানে এটা সবার জন্যই খুব বিরক্ত হয়ে যাচ্ছে, আমার ক্লাসটা নিতেও গিয়ে সমস্যা হচ্ছে। তো দয়া করে নিজেরা একটু দেখেন। আচ্ছা, এইভাবে আমরা আয় করতে পারি আর কি। আর আরেকটা বিষয় বলছে এরা যে কোনো বিক্রিত পণ্যের মালিকানা হস্তান্তরিত হওয়ার ফলে ক্রেতার নিকট হতে সারা বছরে, এটা দরকার নেই, যেটা জানছেন মোটামুটি এটাই জানেন। আচ্ছা, এটা হলো আয় চিহ্নিতকরণ নীতি। আম, এখানে একটা উদাহরণ দিচ্ছে যে যেমন আলমের নিকট 2017 সালের 7 ডিসেম্বর তারিখে 50,000 টাকার পণ্য বিক্রয় করে তার মূল্য পাওয়া গেল 2013 সালের। এটাও এত দরকার না, এটা জানলেই হবে। আচ্ছা। আচ্ছা, আয় ব্যয় সংযোগ নীতি বা ম্যাচিং প্রিন্সিপালস বলতে কি বলছে? ম্যাচিং প্রিন্সিপালস বলতে বোঝাচ্ছে যে আপনি একটা বছরে যতটুকু আয় করছেন, ওই আয় করতে গিয়ে আপনার যতটুকু ব্যয় হয়েছে, সেটাই হলো আয় ব্যয় সংযোগ নীতি। এবং এই নীতিটা আপনার সর্বদা বকেয়া ভিত্তিক হিসাব রক্ষণ কৌশল মেনে চলে। তো বকেয়া ভিত্তিক বলতে মানে কি, যে বলে যে ভাই, আমার যখন আয় হবে, সেই টাকাটা আমার বাকিতে হোক নগদে হোক, আমি এটা আয় হিসেবেই দেখাবো, এবং ওই বছরে যেটা আমার আয় হচ্ছে এবং যতটুকু ব্যয় হচ্ছে ততটুকুই আমি দেখাবো। তো এই বলছে যে বকেয়া ভিত্তিক ব্যবস্থায় কোনো একটা নির্দিষ্ট হিসাবকালে মোট আয় থেকে মোট ব্যয় বাদ দিলে সেটা হলো নিট আয় পাওয়া যায়। সাপোজ আমরা একটা প্রোডাক্ট বিক্রি করছি, বকেয়া ভিত্তিক বলতেছে যে প্রোডাক্টটা বিক্রি করে আমি নগদ টাকা পাইতে পারি, তাহলে এটা যেমন আমার আয়। আবার প্রোডাক্টটা আমি কারো কাছে বিক্রি করছি বাকিতে, তাহলে তাও এটাকে আমি আয় দেখাবো। আর নগদান ভিত্তিক যদি কৌশল মেনে চলে, তাহলে তখন বলে যে না, আমার যদি উম, বাকিতে পণ্য বিক্রি হয়, তাহলে সেটাকে আমি আয় দেখাবো না, শুধুমাত্র নগদে যেটা পণ্য বিক্রি হবে সেটা আমরা আয় দেখাবো। তো এই আয় ব্যয় সংযোগ নীতিতে বলে যে না, আপনি বাকিতে হোক নগদে হোক, আমার কি বলে আহ, যেভাবেই টাকা আসুক না কেন, সেটাকে আমরা আয় হিসেবে দেখাবো আর কি, বকেয়া বকেয়া ভিত্তিতে আর কি। এবং এই আয়টা সংগঠিত হওয়ার জন্য আমার যে ব্যয় হয়েছে সেটাকে আমার দেখাতে হবে আর কি। তো তেমনি আয় ব্যয়ের সংযোগ নীতি অনুসারে পণ্য বা সেবা বিক্রি করে মোট যে আয় পাওয়া যায়, তা হতে উক্ত আয়, ওই যে আপনি একটা প্রোডাক্ট বিক্রি করতে গেলে, তার তো যদি 50 টাকায় বিক্রি করতে যান, তার জন্য তো আপনার কিছু খরচ আছে ওই প্রোডাক্টটাকে উৎপাদন করতে গেলে ফ্যাক্টরিতে, বা ওই প্রোডাক্টটাকে আপনি যে বিক্রি করার জন্য আপনার দোকান তো ভাড়া নেওয়া লাগছে, একটা জায়গায় শোরুম দেওয়া লাগছে। তাহলে ওই প্রোডাক্টটাকে বিক্রি করতে গেলে আপনার ওর জন্য যা যা খরচ করা লাগছে, সেটা হচ্ছে হলো আপনার ব্যয়। এবং ওই যা দামে বিক্রি করছেন এবং সকল খরচ বাদ দেওয়ার পর যেটা থাকবে, সেটাই তো আপনার এক্সাক্ট আয় আর কি। তারপর বলছে যে এই কারণে আয় বিবরণীতে প্রদত্ত খরচ হতে অগ্রিম খরচ বিয়োগ করা হয় এবং বকেয়া খরচ যোগ করা হয়। যদি আবার কোনো খরচ আপনার এ বছরের না, এটা হচ্ছে হলো আরেক বছরের, তখন আপনি সেটা বাদ দিবেন, এবং বকেয়া খরচ যদি থাকে তাহলে সেটা যোগ করবেন। এটা একটু কঠিন লাগবে আপনাদের, কারণ এটা হলো আমরা অঙ্কে যখন যাব তখন বিষয়গুলো আলোচনা করবো, এই অগ্রিম খরচ বকেয়া খরচ আর কি, চূড়ান্ত হিসেবের অঙ্কের গুলোর ক্ষেত্রে। সো আপাতত এটা মাথায় রাখেন। আচ্ছা, পূর্ণ প্রকাশ নীতি বা ফুল ডিসক্লোজার প্রিন্সিপালস বলে সেটাই, যে আপনি একটা যখন আর্থিক প্রতিষ্ঠান কি বলে ফিনান্সিয়াল স্টেটমেন্ট তৈরি করবেন,
তখন সেই ফিনান্সিয়াল স্টেটমেন্টে মানে এমন কোনো কিছু লুকানো যাবে না যেটা আপনার আহ, আরেকজনের উম, আহ, কি বলে প্রতারিত হয়, মানে আপনার হিসাবে আহ, সৎ এবং সকল তথ্য সঠিকভাবে আপনি প্রকাশ করবেন, কোনো তথ্য গোপন রাখা যাবে না আর কি। হিসাবটা নির্ভরযোগ্য হতে হবে, হিসাবটা যেন তুলনা করা যায়, হিসাবটার মধ্যে কোনো পক্ষপাত যেন না থাকে আর কি। সেটাই হলো পূর্ণ প্রকাশ নীতি। ন্যায্য মূল্য নীতি দরকার নাই, এটা তো জটিল, এটা আসেই না পরীক্ষায়, এটা আমরা দিয়েছি, বাট পরীক্ষাতে ওইভাবে পড়ার দরকার নেই। আচ্ছা, তারপর বলছে যে ডিসক্রাইব দ্য বেসিক কনসেপ্টস অফ অ্যাকাউন্টিং অ্যাট দ্য রেকর্ডিং স্টেজ। এটা হলো আপনাদের এই যে নতুন সিলেবাস যেটা দিয়েছে আইবিবি টেক্সট বই, সেই আইবিবি টেক্সট বইয়ের একটা টপিক্সের প্রশ্ন। তো বেসিক অ্যাকাউন্টিং এর বলতেছে যে যদি আমরা কোনো লেনদেন করতে যাই, এই লেনদেন করতে গেলে আমরা রেকর্ডিং পর্যায়ে যখন আমরা জার্নাল লেজার ট্রায়াল ব্যালেন্স করব, তখন আমরা কি কি অ্যাজাম্পশন ধরে নিব সেই জিনিসগুলো ব্যাখ্যা করতে বলছে। তো অ্যাজাম্পশনের মধ্যে আপনার প্রথমে বলে যে কারবারি সত্তা ধারণা, বিজনেস এন্টিটি কনসেপ্ট। অর্থাৎ প্রথমে বলে নাই যে ব্যবসা প্রতিষ্ঠান আলাদা, মালিক আলাদা। আমরা হিসাবটা করব সবসময় ব্যবসা প্রতিষ্ঠানের, নট মালিকের। দেখা যাচ্ছে যে একটা সুমন ট্রেডার্স লেখা আছে, তাহলে ওই ব্যবসা প্রতিষ্ঠান আমরা ওই সুমন ট্রেডার্স এর হিসাব করব। ওই সুমন ট্রেডার্স এর মালিক যদি মোহাম্মদ মতিন হয়, মতিনের আমরা হিসাব করব না, কিন্তু আমরা সবসময় ব্যবসা প্রতিষ্ঠানের হিসাব করব। এবং আমরা এই নীতিতে বলি যে ব্যবসা প্রতিষ্ঠান আলাদা আর মালিক আলাদা। এই কারণে আপনার যদি কোনো কারণে এই একটা ধরেন সাপোজ একটা গাড়ি কিনছে মালিক, এখন ওই গাড়িটা যদি সে নিজের ব্যক্তিগত কাজে ব্যবহার করে, তখন কিন্তু এটা ব্যবসার গাড়ি হিসেবে, সম্পদ হিসেবে ব্যবহার মানে এটা বিবেচনা করবে না। বাট ওই গাড়িটা দিয়ে যদি তার প্রোডাক্ট নিয়ে আসা যাওয়া আসা করে, সে ব্যবসার কাজে ব্যবহার করে, তখন কিন্তু এই ওটা কারবারের সম্পদ হিসেবে বিবেচনা করবে। আর সবচেয়ে বড় কথা, এই বিজনেস এন্টিটি কনসেপ্ট এটাকে ধরে আপনার এই আমরা যেমন বলতেছি ব্যবসা প্রতিষ্ঠান আলাদা, ব্যবসা প্রতিষ্ঠানটাকে আমরা একটা মালিকে মানুষের মতন বিবেচনা করি, যে ব্যবসা প্রতিষ্ঠান একটা কৃত্রিম ব্যক্তি সত্তা, এক ব্যবসা প্রতিষ্ঠানকে আপনাকে একটা মানুষ হিসেবে বিবেচনা করতে হবে। এবং এই ধারণার উপর ভিত্তি করেই অ্যাকাউন্টিং এর একটা মূল কনসেপ্ট, যেটাকে আমরা বলি যে হিসাব সমীকরণ, যখন আমরা সেকেন্ড চ্যাপ্টারে অঙ্ক করতে যাব, এ ইজ ইকাল টু এল প্লাস ওই। এটা আমরা কি বুঝাই? অ্যাসেটস, একটা ব্যবসা প্রতিষ্ঠানের মোট সম্পদ সবসময় এলতে আমাদের লায়াবিলিটিস বলে, দায়, এবং ওইতে বলে ওনার সিকিউরিটি, মালিকানা সত্ত্বের সমান হবে। তাহলে আমরা কারবারি সত্তার মাধ্যমে কি বুঝলাম? যে ব্যবসা প্রতিষ্ঠান আলাদা, মালিক আলাদা, এবং এটার উপর ভিত্তি করে হিসাব সমীকরণের এই সমীকরণটা গড়ে উঠছে, এবং আমরা একটা ব্যবসা প্রতিষ্ঠানকে কারবারি সত্তা হিসেবে বিবেচনা করি। আচ্ছা, তারপর অর্থের পরিমাপ একক ধারণা, মনিটারি ইউনিট কনসেপ্ট। ব্যবসা প্রতিষ্ঠান বলতেছে যে শুধুমাত্র আর্থিক অঙ্কে যেসব পরিমাপযোগ্য যে ঘটনা আছে বা লেনদেন সমূহ আছে সেগুলোকে হিসাবভুক্ত করে। আহ, আপনার অর্থাৎ বলতেছে যে আপনি সেই লেনদেনগুলোই হিসাব বিজ্ঞানে আপনি অন্তর্ভুক্ত করবেন যেগুলোকে আপনি অর্থের অঙ্কে পরিমাপ করতে পারবেন। মনিটারি ইউনিট কনসেপ্ট মানে টাকা দিয়ে পরিমাপ করতে পারবেন। যেমন আপনি কাউকে যদি চাকরিতে অ্যাপয়েন্টমেন্ট দেন, বা কেউ কোনোদিন চাকরিতে আসলো না, অনুপস্থিত, সেটা কিন্তু টাকা দিয়ে পরিমাপ করা যায় না, হ্যাঁ? তো ওইটাকে আপনি কি বলে অ্যাকাউন্টিং এ লেনদেন হিসাবভুক্ত করবেন না। আপনার এই যে এখানে একটা উদাহরণ দিছি আমরা, যে একটা আসবাবপত্র তৈরি করতে গিয়ে আপনার ধরে নেন 1000 ঘনফুট কাঠ, অথবা 1 লিটার বার্নিশ, 50টি স্ক্রু, দুইজন শ্রমিকের 35টি সময়, 35 ঘন্টা সময় লাগছে। এগুলো কিন্তু অ্যাকাউন্টিং এর ফিনান্সিয়াল স্টেটমেন্টে আসবে না, কারণ এগুলোকে আপনি কখনোই টাকার অঙ্কে পরিমাপ করতে পারবেন না। বাট এগুলোর পিছনে যে খরচগুলো হয়েছে সেগুলো আপনি কিন্তু লিখবেন আর কি। তো এটাই হচ্ছে হলো অর্থের পরিমাপ একক ধারণা। মূল কথা, সোজা কথায়, অর্থের পরিমাপ একক ধারণা মানে যে লেনদেনগুলো আপনি অর্থের অঙ্কে লিপিবদ্ধ করতে পারবেন, সেটাই হচ্ছে হলো আম, অর্থের পরিমাপ একক ধারণা। যদি অর্থের পরিমাপ এককে আপনি লেনদেনকে না নিরূপণ করতে পারেন, তাহলে সেটা লেনদেন বলে হিসাবভুক্ত হবে না। এই জন্যই বলা হয় যে আমরা কাউকে চাকরিতে অ্যাপয়েন্টমেন্ট দিয়েছি, এটা অর্থের অঙ্কে পরিমাপযোগ্য না, সেটা লেনদেন না, কিন্তু বাট মাস শেষে তাকে যে বেতনটা দিব, তাহলে এই বেতনটা যেহেতু খরচ, 20,000 টাকা ধরে নেন দিলাম, তখন ওইটাকে আমরা লেনদেন বলে গণ্য করবো আর কি, কারণ ওইটাকে আমরা অর্থের অঙ্কে পরিমাপযোগ্য করতে পারছি। ক্রয় মূল্য নীতি, ক্রয় মূল্য নীতি ওই যে আমরা এর আগের প্রশ্ন পড়ে আসলাম, সো আগের প্রশ্ন যেটা আমি আলোচনা করলাম সেটা লিখলেই চলবে। এরপর ঐতিহাসিক ব্যয় নীতি, সেম জিনিস। আর ওটাই হচ্ছে হলো লেনদেনের পর্যায়ে আপনার কি কি জিনিস মাথায় রাখতে হবে এটা বলছে। আর কিছু কিছু বলতেছে যে আপনি যখন রিপোর্টিং স্টেজে গিয়ে অ্যাকাউন্টিং এর কিছু কনসেপ্ট আছে, আপনি একটা রিপোর্ট প্রিপেয়ার করতে গেলে, তো
এই রিপোর্ট প্রিপেয়ার করতে গেলে কি কি কনসেপ্টস আপনি আলোচনা করবেন। তো এটা হচ্ছে আপনাদের আইবিবি টেক্সট বইয়ের প্রশ্ন। আইবিবি টেক্সট বইয়ের প্রশ্নটা আমরা দিয়েছি। আপনারা জানেন যে আইবিবি টেক্সট বই থেকে যে কোনো পরীক্ষাতে আমাদের আইবিবি টেক্সট বইয়ের প্রশ্নের উত্তরগুলো খুব ভালো করে পড়তে হবে, কারণ তারা যেহেতু এই টেক্সট বইটা দিয়েছে ওই টেক্সট বই থেকেই তো তারা উত্তর দিবে। কিন্তু ওই বইগুলোর যেটা সমস্যা, ওখানে সরাসরি প্রশ্নের উত্তরগুলো দেওয়া নেই বা প্রশ্নগুলো অনেক জটিল করে দিয়েছে। আচ্ছা, এবার আসেন যে আমরা ফিনান্সিয়াল স্টেটমেন্ট প্রিপেয়ার করতে গেলে আমরা অ্যাকাউন্টিং এর কোন কোন কনসেপ্ট গুলো মাথায় রাখবো আর কি। আচ্ছা, একটা জিনিস বলতেছে প্রথমে যে চলমান প্রতিষ্ঠান ধারণা, যেটা গোয়িং কনসার্ন কনসেপ্ট। গোয়িং কনসার্ন কনসেপ্টে বলে যে আপনি প্রথমেই ধরে নেবেন যে আপনার ব্যবসা প্রতিষ্ঠানটা বছরের পর বছর ধরে চলতে থাকবে। মানুষের মৃত্যু আছে কিন্তু ব্যবসা প্রতিষ্ঠানের কোনো মৃত্যু নাই। ধরে নিতে হবে যে ভবিষ্যতে এই ব্যবসা প্রতিষ্ঠান কোনো বন্ধ হওয়ার কোনো পরিকল্পনা নেই। আর এই নীতির কারণে আপনি আপনার যে আয় ব্যয়গুলো আছে সেই আয় ব্যয়গুলোকে মূলধন জাতীয় এবং মুনাফা জাতীয় এই দুই ভাগে আহ, ভাগ করেন, এবং এই নীতি থাকার কারণে আপনি ব্যবসা প্রতিষ্ঠানের ব্যালেন্স শিট বা আর্থিক অবস্থার বিবরণী প্রস্তুত করতে পারেন আর কি। এবং এই নীতির কারণে আপনি ব্যবসা প্রতিষ্ঠানে যে ফিক্সড অ্যাসেট আছে সেই ফিক্সড অ্যাসেটের জীবনকাল পর্যন্ত আপনাকে অবচয় ধরতে হয়। সোজা কথা, আপনি চলমান প্রতিষ্ঠান ধারণা মানে এই ব্যবসা প্রতিষ্ঠান আপনার অনন্তকাল চলতে থাকবে, সেটা ভবিষ্যতে কোনো বন্ধ হওয়ার অবকাশ নেই। যেমন বড় বড় প্রতিষ্ঠানগুলো আপনি মারা যান কিন্তু ইউনিলিভারের লাক্স সাবান কি কখনো মানে বন্ধ হবে? বা ইস্পাহানি চা বন্ধ হবে? সেটা কিন্তু 100 বছর ধরে চলতে আছে। বা টাটা, সেটা কি বন্ধ হয়েছে? তার মানে ওই যে ধরে নিচ্ছেন যে একটা ব্যবসা প্রতিষ্ঠান প্রথমে যে সামনে কখনো বন্ধ হবে না, সেটা অনন্তকাল চলতে থাকবে, যেটাকে বলে গোয়িং কনসার্ন কনসেপ্ট। আচ্ছা, হিসাবকাল ধারণা বলতে পিরিয়ডিসিটি ধারণা, যেটা বলছে এই ধারণা অনুসারে আপনি একটা ব্যবসা প্রতিষ্ঠানের যে এই যে আপনারা ব্যাংকে কি করেন 3 মাসের জন্য আয় ব্যয় বিবরণী করেন না, 3 মাস পরে প্রফিট কত, বা 6 মাসের জন্য বা 1 বছরের জন্য। এই যে এই পিরিয়ডিসিটি কনসেপ্টের কারণে কিন্তু আপনি আপনার ব্যবসা প্রতিষ্ঠানটাকে আগে ক্ষুদ্র ক্ষুদ্র অংশে ভাগ করে নেন, যে আমার এই 3 মাসের একটা পিরিয়ড বা 6 মাসের একটা পিরিয়ড, এই পিরিয়ড ধরে আমরা কিন্তু আহ, হিসাব নিকাশ করি, মানে আয় ব্যয় করি। এবং ওই পিরিয়ডে আমার আহ, কতটুকু আয় হয়েছে, কতটুকু আমার কি অবস্থা, সম্পদের দায়ের ফলাফল, এটা কিন্তু আমরা জানি। তো আমরা নর্মালি কি জানলাম কিছুক্ষণ আগে, গোয়িং কনসেপ্ট কনসার্ন কনসেপ্ট অনুসারে যে আমরা জানি যে একটা ব্যবসা প্রতিষ্ঠান অনন্তকাল চলবে। কিন্তু অনন্তকাল চলবে বলে আমি কি ব্যবসা প্রতিষ্ঠানের হিসাব নিকাশ জানবো না? আমাকে তো হিসাব নিকাশ জানতে হবে একটা নির্দিষ্ট সময় পর পর। তো এই নীতি সার অনুসারে এরা বলতেছে যে ব্যবসা প্রতিষ্ঠান অনন্তকাল চলবে ঠিক আছে, বাট এই সময়টাকে তুমি ছোট ছোট বিভিন্ন টার্মে ভাগ করো, পিরিয়ডে ভাগ করো। এই যে পিরিয়ডিসিটি কনসেপ্ট অর্থাৎ হিসাবকাল ধারণা, তাহলে এই পিরিয়ডে ভাগ করে তুমি হয় 3 মাস বা 6 মাস বা 1 বছরে আমাকে হিসাব দাও। আচ্ছা, তারপর রক্ষণশীলতার ধারণা বলছে। রক্ষণশীলতার ধারণার কথা মূল হচ্ছে যে আপনি যদি কোনো মানে সামনে কি বলে ধারণা করতে পারেন যে এই ধরনের আপনার ক্ষতি হতে পারে, তাহলে আপনি সেই ক্ষতিগুলোকে বিবেচনা করবেন। আর লাভের যদি থাকে, লাভটাকে আপনি পরে চিন্তা, আপনার হচ্ছে হলো আগে ক্ষতি যেগুলো আছে, যদি আপনার সেই ক্ষতিগুলোকে আগে আপনার চিন্তায় নিয়ে আসা, বা খরচটাকে আগে চিন্তা ভাবনায় নিয়ে আসা, সেটা হলো রক্ষণশীলতার ধারণা। ব্যয় সুবিধের তুলনায় বলছে কি যে আপনি এম, হিসাব তথ্য ব্যবহারকারীগণ একটা সুনির্দিষ্ট তথ্য হতে আপনার সবসময় ব্যয় সুবিধা, মানে আপনি যেই জিনিসটা তথ্য অনুসারে আপনি যখন তথ্য দিতে যাবেন তখন আপনি চিন্তা করবেন যে এই তথ্যটার জন্য আমার লাভ কতটুকু আর এই তথ্যটার জন্য আমার খরচ কতটুকু, এই দুইটা কম্পারিজন করে আপনাকে কিন্তু আহ, তথ্য দিতে হবে। এবং আপনার মাথায় সময় সময় থাকবে আমার তথ্যটার খরচের চেয়ে আমার যেন ব্যয় বেশি থাকে। আচ্ছা, এরপর হচ্ছে হলো কনভেনশন অফ কনসিস্টেন্স, সামঞ্জস্যশীলতার প্রথা। হিসাব বিজ্ঞান একটা আচ্ছা, এই সামঞ্জস্যশীলতার প্রথা বলতে আমরা বলতে বোঝাচ্ছে যে আপনি যেই পদ্ধতি অনুসরণ করছেন যে হিসাবকালে, তাহলে পরবর্তী হিসাবকালে ওই পদ্ধতি যেন আপনি মানে ওই স্ট্যান্ডার্ডে যেন ফলো করেন, নাহলে তো 1 বছরের সাথে আরেক বছরের তুলনা করতে পারবেন না। আচ্ছা, এরপর বলছে যে হোয়াট আর অ্যাসেটস, লায়াবিলিটিস এবং ওনার সিকিউরিটি এবং হোয়াই আর দ্য ইম্পর্টেন্ট কম্পোনেন্টস অফ কোম্পানিজ ব্যালেন্স শিট। এটা আমরা সেকেন্ড চ্যাপ্টারে খুব ভালো করে আলোচনা করব। এখন আমি সিম্পলি জাস্ট বলে যাচ্ছি, এত না বুঝলেও
কোনো সমস্যা নেই। যেহেতু সেকেন্ড চ্যাপ্টারে আমরা এই রিলেটেড অঙ্ক করব, তখন আপনারা ভালো মতন বুঝবেন আর কি। নর্মালি ব্যবসা প্রতিষ্ঠানে একটা সম্পদ বলতে সেটাই যেটা আপনার ব্যবসা প্রতিষ্ঠানে মুনাফা অর্জনে সহায়তা করবে, যেমন নগদ টাকা, জমি বা যন্ত্রপাতি। আর লায়াবিলিটিস বা দায় দেনা হলো আপনি ব্যাংক থেকে ঋণ নেওয়া বা আহ, কি বলে শেয়ারের মাধ্যমে আপনি টাকা কালেক্ট করছেন, ডিবেঞ্চার ছাড়ার মাধ্যমে, ঋণপত্র ছাড়ার মাধ্যমে, অথবা আপনি আহ, বকেয়া বেতন পড়ে আছে অনেকদিন ধরে, আপনি আপনার কর্মচারীদের বেতন দেননি, বা বকেয়া ভাড়া পড়ে আছে। অর্থাৎ লায়াবিলিটিস মানে আপনার হচ্ছে হলো, আপনাকে ভবিষ্যতে পরিশোধ করতে হবে অর্থ, এরকম। আর ওনার সিকিউরিটি বলতে যেটা বলে মালিকানা সত্ত্ব, যেটা আপনার আহ, মালিকের কতটুকু অংশ আহ, ব্যবসা প্রতিষ্ঠানে দাবি করতে পারবে মালিক, সেটাই হচ্ছে হলো ওনার সিকিউরিটি। তো এগুলো আপনার খুবই গুরুত্বপূর্ণ, কারণ হচ্ছে যে এগুলো আপনার একটা ব্যবসা প্রতিষ্ঠানের আর্থিক অবস্থার চিত্র দেয়, যে ব্যবসা প্রতিষ্ঠানে আপনার সম্পদ কিরকম, দায় কিরকম, সেটা সম্পর্কে জানা যায়। সিদ্ধান্ত নিতে সহায়তা করে এগুলো। তারপর বিনিয়োগকারীদের জন্য দরকারি। কোনো বিনিয়োগকারী যদি আপনার ব্যবসা প্রতিষ্ঠানে বিনিয়োগ করতে চায়, তো সে তো আপনার কাগজপত্র দেখবে যে আপনার সম্পদ বেশি না দায় বেশি। সম্পদের চেয়ে দায় বেশি হলে তো আপনার ব্যবসা প্রতিষ্ঠান ভালো না। তারপর ব্যাংক ঋণ দেওয়ার আগে আপনি দেখবেন না তার ব্যবসা প্রতিষ্ঠানের কিরকম অবস্থা, তার যে মূলধন আছে এই মূলধনের ক্ষেত্রে সে কি ঋণ করে বেশি মূলধন কালেক্ট করছে নাকি না সে নিজে বেশি মূলধন দিচ্ছে, এগুলোর মাধ্যমে তো আপনি বুঝতে পারবেন। ব্যবসার অগ্রগতি দেখা যায়, আইনি ও নিয়ম মেনে চলা যায়। আচ্ছা, অ্যাসেটস লায়াবিলিটিস। ব্যাংকার বন্ধু, একটা কথাই বলবো, যে স্টুডেন্টরা যেখানে কোনো মেন্টর বা কোনো টিচার বা কোচিং ছাড়া হিসাব বিজ্ঞানের মতন সাবজেক্ট পাশ করে না, সেখানে আপনি যদি নন কমার্স হন আর কমার্স ব্যাকগ্রাউন্ডেরই হন, কারণ কমার্স ব্যাকগ্রাউন্ডের হলেও অনেক অঙ্ক কিন্তু আপনারা ভুলে গেছেন। হ্যাঁ, এখন দেখলেই যে পারবেন এমন কিন্তু না, 10-12 বছর ধরে অঙ্ক হিসাব বিজ্ঞান কিন্তু এমন বিষয় না। সো আপনি যদি নিজে নিজে চেষ্টা করতে যান, ইউটিউব ঘাঁটতে যান, আরও অনেক কিছু করতে যান, সপ্তাহে 7 দিনের মধ্যে আপনি সময় পান মাত্র হলো 2 দিন। তো এই 2 দিন যদি আপনি অ্যানালাইসিস করে কখন যাবেন আর কখন আপনি নিজে বুঝবেন যে কিভাবে পড়বো না পড়বো। সো একটু ইনভেস্টমেন্ট করেন, বিনিয়োগ করলে কিন্তু আপনারই লাভ। আর যদি নিজে নিজে চেষ্টা করতে যান, তাহলে আমি অনেক অভিজ্ঞতাতে দেখলাম এইরকম, যে 2-3 বার আগে এমএএফএস, পিউই বা এই বেসিক অ্যাকাউন্টিং বলেন বা এআইবিবির সিওএম, টিএফএপি বা আইসিটি, এগুলোতে ব্যাংকাররা প্রথমে ফেল করে। ফেল করার পর টু দ্য পয়েন্টে অ্যান্সার লিখতে পারে না, তখন তারা মনে করে যে একটা লাইভ ক্লাস নিতে হবে, কারণ লাইভ ক্লাস না নিলে আমি জিনিসগুলো বুঝতে পারছি না, পরীক্ষায় যা তা লিখলে আপনার মার্কসও দিবে না, অঙ্কগুলো ঠিক মতো পারতেছে না। সো কিছু ইনভেস্টমেন্ট না করলে কিন্তু পাওয়া যায় না। তো আপনি যদি আপনার প্রমোশনের গতিতে মানে এগিয়ে থাকতে চান এবং এই জিনিসটা ফেলে না রাখতে চান, তাহলে কিন্তু আমাদের লাইভ ক্লাস এবং হ্যান্ড নোট অর্ডার করুন দ্রুতই। তো চলেন আমরা ভিডিওটা দেখি। আমার মনে হয় আপনারা ভিডিওটা দেখলে আপনাদের কিছুটা হলেও কাজে দেবে। আপনাদের ভিডিওটা দেখার আমন্ত্রণ জানিয়ে আমি এখানেই শেষ করলাম। খোদা হাফেজ। এবং ওনার সিকিউরিটি কিভাবে আপনার ক্লাসিফিকেশন গুলো কি, এগুলো সেকেন্ড চ্যাপ্টারে আমরা আরো ডিটেইলসে যখন অঙ্কে যাব তখন আরো ভালো বুঝতে পারবেন। তারপর নর্মালি আমি আপনাদের বলি যে আমরা তো সম্পদ বলতে সেটাই বুঝাচ্ছি যেটা থেকে আপনি ভবিষ্যতে সুবিধা পাবেন। তো সম্পদগুলোকে আবার 2 ভাগে ভাগ করছে, একটা হলো চলতি সম্পদ আর আরেকটা হলো স্থায়ী সম্পদ বা দীর্ঘমেয়াদী সম্পদ। তো চলতি সম্পদ সেগুলোই যেই সম্পদগুলোকে আপনি খুব দ্রুত নগদ অর্থে রূপান্তর করতে পারবেন 1 বছরের মধ্যে। নগদ টাকা কিন্তু একটা চলতি সম্পদ, বা অ্যাকাউন্টস রিসিভেবল বা প্রাপ্য হিসাব একটা চলতি সম্পদ। কারণ হচ্ছে আপনি প্রাপ্য হিসাব কখন তৈরি হয়, যখন আপনি ধারে পণ্য বিক্রি করেন কারো কাছে। সে আপনি রতনের কাছে ধারে পণ্য বিক্রি করছেন 500 টাকা, শফিকের কাছে পণ্য বিক্রি করছেন 1000 টাকা। এরকম যত পণ্য বাকিতে করবেন, যাকে পণ্য বাকিতে করছেন সেই হচ্ছে হলো আপনার অ্যাকাউন্টস রিসিভেবল। রফিক অ্যাকাউন্টস রিসিভেবল বা রফিক প্রাপ্য হিসাব মানে আপনি বুঝবেন যে তার কাছে আপনি পণ্য ধারে বিক্রি করছেন। এখন আপনি যার কাছে পণ্য ধারে বিক্রি করেন, আপনি কি মানে এরকম করেন যে 1 বছর ধরে পরে সে টাকা দিবে? আপনার তো টার্গেট থাকে 5-6 মাসের মধ্যে টাকাটা তুলে নেওয়া। তাহলে কি এইটা আপনার এমন একটা সম্পদ যেটা খুব দ্রুত নগদ অর্থে রূপান্তর হবে? বা আপনার ব্যাংকে যদি টাকা জমা থাকে, আপনি চাইলেই মুহূর্তের মধ্যে, আপনার এটিএম কার্ড থাকলে আপনি 1 বছর লাগবে না, আপনি একদিনের মধ্যে টাকা তুলে ফেলতে পারবেন। তাহলে এটা কি চলতি সম্পদ হতে গেলে সোজা কথায় মাথায় রাখবেন যে এই জিনিসটাকে আপনি খুব দ্রুত নগদ অর্থে রূপান্তর করতে পারবেন, বা লিকুইড অ্যাসেট মনে করবেন এটাকে। আর
দীর্ঘমেয়াদী সম্পদ বা স্থায়ী সম্পদ যেগুলোকে নন কারেন্ট অ্যাসেট বলে বা ফিক্সড অ্যাসেট বলে, যেগুলো 1 বছরের সময় ধরে ব্যবসা প্রতিষ্ঠানে ব্যবহার করা হয়, যেগুলোকে খুব দ্রুত নগদ অর্থে রূপান্তর করতে পারবেন না। সাপোজ আপনার ধরেন যে একটা যদি ব্যবসা প্রতিষ্ঠানে যদি বিল্ডিং থাকে বা জমি থাকে, সেগুলোকে কি চাইলে আপনি একদিনের মধ্যে নগদ অর্থে কনভার্ট করতে পারবেন, বিক্রি করতে পারবেন? কারণ ওই বিক্রি করতে গেলে তো লোক দেখা লাগবে, এত টাকা একটা জমির দাম, সেটা তো সহজে কেউ নিবে না। তো এগুলোকে আপনার আর আপনি যদি আসবাবপত্র বা জমি বিল্ডিং বা আপনার যদি বড় ধরনের একটা মেশিন থাকে, এগুলো কিন্তু আপনি 1 বছরের মধ্যে বিক্রি করবেন না, এগুলো কিন্তু আপনি দীর্ঘদিন ধরে ব্যবহার করবেন ব্যবসা প্রতিষ্ঠানে। তাহলে যেই সম্পদগুলো আপনি দীর্ঘদিন ধরে ব্যবহার করবেন, যেগুলোকে খুব দ্রুত নগদ অর্থে রূপান্তর করা যায় না, সেগুলোই হচ্ছে হলো আমাদের নন কারেন্ট অ্যাসেট বা দীর্ঘমেয়াদী সম্পদ। এরকম ভাবে আমরা দায় বলতে বোঝাচ্ছি যে স্বল্প মেয়াদী দায়, কারেন্ট লায়াবিলিটিস। এটাই হচ্ছে সেই দায় যেগুলোকে আপনি খুব দ্রুত আপনাকে পরিশোধ করতে হবে 1 বছরের মধ্যে। তাহলে আপনি কারো কাছ থেকে যদি বাকি দিয়ে পণ্য কেনেন, তাহলে আপনাকে কি করতে হবে, যেটাকে বলে প্রদেয় হিসাব। সেটা কিন্তু কোনো মুদি দোকান থেকে একটা পণ্য কিনছেন, আপনার কিন্তু 1 মাস 2 মাস সর্বোচ্চ বাকি দিবে, আপনাকে 2 মাসের মধ্যেই পরিশোধ করতে হবে না? তাহলে এমন একটা দায় যেটা 1 বছরের মধ্যেই পরিশোধ করতে হবে। বা স্বল্প মেয়াদের ঋণ বা ব্যাংক থেকে আপনি একটা কম টাকার লোন নিচ্ছেন, যেই লোনের শর্তই বলে দিচ্ছে 1 বছরের মধ্যে পরিশোধ করতে হবে, সেটা হচ্ছে স্বল্প মেয়াদী দেয়। বাট ব্যাংক থেকে যখন আপনি দীর্ঘমেয়াদী অনেক টাকা লোন নিচ্ছেন, 1 বছরের উপর হয়ে যাচ্ছে, 2 বছর বা 3 বছর ধরে পরিশোধ করবেন, তখনই সেটা হয়ে যাবে দীর্ঘমেয়াদী দেয়। তো এরকম ভাবে এটা একটু দেখবেন, দেখলেই পারবেন। আচ্ছা, অ্যাকাউন্টিংটাকে কেন ব্যবসা প্রতিষ্ঠানের আপনার ইন্টিগ্রাল পার্ট বলা হচ্ছে বা অপরিহার্য অংশ, বা অ্যাকাউন্টিংটা কেন ল্যাঙ্গুয়েজ অফ বিজনেস? তো অ্যাকাউন্টিংটা ল্যাঙ্গুয়েজ অফ বিজনেস এই জন্যই যে অ্যাকাউন্টিং ছাড়া আপনি আয় ব্যয় বিবরণী করতে পারবেন না, অ্যাকাউন্টিং ছাড়া কারবারে অর্থের উৎস কি সেটা জানতে পারবেন না, অ্যাকাউন্টিং এর মাধ্যমে আপনি বিনিয়োগের লাভ জানতে পারেন, আয়কর কতটুকু হবে, ট্যাক্স দিতে হবে কত সেটা জানা যায়, ব্যবসাতে নগদ তহবিল কত টাকা আছে সেটা জানা যাবে, কারবারের দায় সম্পত্তি জানা যাবে, পূর্ববর্তী বছরের মুনাফার সাথে বর্তমান বছরের মুনাফা তুলনা করতে পারবেন আপনি অ্যাকাউন্টিং জানলে। তো এই যে যেমন কোনো ভাষা সম্পর্কে জানলে আপনার যেমন ওই ভাষা সম্পর্কে মানুষ জানা যায়, সেই রকম অ্যাকাউন্টিং ছাড়া আপনি কোনো হিসাব নিকাশ করতে পারবেন না। এই কারণেই বলা হচ্ছে যে অ্যাকাউন্টিং হচ্ছে ল্যাঙ্গুয়েজ অফ বিজনেস। আমাদের 10 নম্বর প্রশ্ন, এই প্রশ্নটা আমরা কমপ্লিট করে আজকে ফ্রি ক্লাসটা শেষ করব, পরের অংশটুকু শুধুমাত্র পেইড এরা করবে। আচ্ছা, এখন 10 নম্বর প্রশ্নটাতে বলছে আপনার অ্যাকাউন্টিং এর সাথে অন্য সাবজেক্টগুলোর রিলেশন কি। এটা আইবিবি টেক্সট বইয়ের 10 নম্বর প্রশ্নের উত্তর। আমাদের বইগুলোর একটা মানে আপনার গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে আমরা প্রশ্নের পাশে কিন্তু এটা আইবিবির কত নাম্বার প্রশ্ন, এই যে আইবিবি 10 মানে আমি বুঝাচ্ছি যে আইবিবির আপনারা দেখবেন যে যে রিডিং ম্যাটেরিয়াল বইগুলো দিছে, আপনারা তো জানেন যে ইংলিশ ভার্সনে আইবিবির টেক্সট বই দেওয়া আছে, তো প্রতিটা চ্যাপ্টার শেষে কিছু কিন্তু প্রশ্ন দেওয়া থাকে। আপনারা যখন অন্য সাবজেক্টও পড়বেন, আপনাদের বলে দেই বারবার, আইবিবি টেক্সট বইয়ের প্রতি অধ্যায়ের শেষে যে প্রশ্নগুলো দেওয়া আছে সেই প্রশ্নের উত্তর কিন্তু আপনাদের পড়তে হবে ভালো করে, কারণ ওখান থেকে প্রশ্ন হুবহু কমন দেয়। এখন আপনি বলতে পারেন যে কেন পড়তে হবে, কারণ ভাই আইবিবি তো প্রশ্ন করতেছে, তাহলে আইবিবি যেহেতু প্রশ্ন করছে, আইবিবি যে টেক্সট বই দিয়েছে সেই টেক্সট বই থেকেই তো সে প্রশ্ন করবে। এখন কথা হচ্ছে আমরা যারা ইংলিশে লিখি বা বাংলায় উত্তর করি, আইবিবি টেক্সট বইটা রাখা যেতে পারে পাশাপাশি, বাট ওইটা আসলে গাইড হিসেবে বা এই মাত্র 2 মাসে ওইটা ফলো করে পাস করা সম্ভব না। আমরা তো আর স্টুডেন্ট না, স্টুডেন্টদেরও একটা গাইড বই দরকার পড়ে, কারণ ওইখানে প্রশ্নের উত্তর দেওয়া নাই, থ্রোলি ওরা আলোচনা করছে, শেষে গিয়ে প্রশ্ন দিছে। তো এখন তো আপনার ওই সময় নাই যে প্রশ্ন ধরে ধরে আপনি খুঁজে বের করবেন। আর ওই প্রশ্নের উত্তর খুব জটিল করে দেওয়া আছে ইংলিশে। কেউ কেউ নীলক্ষেত থেকে কেনেন 600-700 টাকায় বা 700-800 টাকায় বাংলা ভার্সনটা কেনেন, বাংলা ভার্সনটা তো আরো জঘন্য, গুগল ট্রান্সলেট পড়লে কিছুই বোঝা যায় না আর কি। সো ওই বইটইগুলো না মানে এমনি রাখতে পারেন, বাট পরীক্ষার জন্য আসলে ওইটা সম্ভব হয় না। তো আমাদের বইতে আমরা এরকম ভাবে পাশে উল্লেখ করে দিয়েছি, আর এর উত্তরগুলো আপনাদেরকে ইজি করে দিয়েছি যেন আপনারা খুব সহজেই প্রশ্নের উত্তরগুলো মুখস্থ করতে পারেন, এবং অ্যান্সারগুলো আপনি দেখবেন যে বাজারের অ্যান্সারের মতন গুগল ট্রান্সলেট না। আচ্ছা, এখন দেখেন যে হিসাব বিজ্ঞানের সাথে অর্থনীতির একটা ভালো সম্পর্ক রয়েছে। এখানে আপনি হিসাব বিজ্ঞানে আয় ব্যয় এবং উৎপাদনের ধারা আপনি দেখেন। তারপর হিসাব বিজ্ঞানের সাথে ফাইন্যান্সের কি গুরুত্বপূর্ণ রয়েছে, আপনি এখানে কিন্তু টাকাটা কিভাবে আসছে যাচ্ছে সেটা আপনি কিন্তু উম, দিয়ে আপনি ফাইন্যান্সে কিন্তু তথ্য বিশ্লেষণ করতে পারেন। তারপর হিসাব রক্ষণে যে ডেটা আছে সেইটা বিশ্লেষণে মানে স্ট্যাটিস্টিক্স এর পদ্ধতি লাগে। তাহলে আপনি এই যে বিভিন্ন বাজেট বা পূর্বাভাস বা
বিভিন্ন গড়পড়তা বিশ্লেষণ সাহায্য করে। আইন, আপনার হিসাব রক্ষণে কিন্তু আইন মানা বাধ্যতামূলক। আপনার সব লেনদেন বৈধ এবং সৎভাবে রেকর্ড করতে হবে। তারপর ম্যানেজাররা সিদ্ধান্ত নিতে হিসাব রক্ষণ রিপোর্টে ভরসা করে। তো এইভাবে বিভিন্ন ভাবে হিসাবের আপনার সহায়তা করে। তো এই ছিল আমাদের 10টা প্রশ্ন। বাকি 10টা প্রশ্ন আমরা পেইড মেম্বারদের জন্য 10টা থেকে আলোচনা শুরু করব। 10টার মধ্যে যদি কেউ আমাদের পেইড গ্রুপে আমাদের পেমেন্ট করে ফেলেন তাহলে আমরা পেইড গ্রুপে ইনক্লুড করে নিব। 10টার পর থেকে বাকি 10টা প্রশ্নে ইনক্লুড হয়ে যাবেন। হিসাব বিজ্ঞানের মতন একটা কঠিন সাবজেক্ট কখনোই কেউ একা একাই পড়তে যাওয়ার চেষ্টা করেন না। আর এমন কোনো কারো কাছে পড়েন না যিনি প্রফেশনাল না। 4টা ক্লাসে কখনোই অ্যাকাউন্টিং এ পাশ করা সম্ভব না, যেটা মেটা মেন্টর করতেছে। সে আপনাকে জাস্ট ক্লাস দিয়ে ছাড়ে দিবে, আপনি পাশ করেন না করেন তার কোনো দায় দায়িত্ব সে নিবে না। আরেকটা জিনিস মনে করবেন, যদি কম টাকায় কোনো বই পান, 10 টাকা, 20 টাকা, 30 টাকা, সেখানে নিশ্চয়ই কোনো কিছু ত্রুটি আছে, ভুল আছে। যেমন ব্যাংকিং ডিপ্লোমা উইথ সাকওয়াত আমাকে আসে অনেকে বলে যে ভাই 10 টাকা বা 20 টাকা বা 30 টাকা কোনো ডিসকাউন্ট আছে কিনা। কিন্তু আমাদের বইগুলো, আমি নিজে ব্যাংকার ছিলাম এবং সব বইগুলো আমি নিজে অনেক রাত দিন পরিশ্রম করে বইগুলো লিখতেছি। আহ, মানে এখন আপনাদের এই সিজনের সময় আমার 6 ঘন্টার উপরে ঘুমার মানে কোনো টাইম নাই আর কি। তো ওই ব্যাংকিং ডিপ্লোমা উইথ সাকওয়াত, সে ব্যাংকার হয়ে 24টা বই কিভাবে আপনার পরীক্ষার 10 দিনের মধ্যে বের করে। এবং ওর গ্রুপেই অন্যরা এখন লিখছে যে ভাই আপনি এমন বই দিছেন বিগত বছরের প্রশ্নের উত্তর নাই, অঙ্ক সবগুলো দেওয়া নাই। এখন উনি মাঝে মধ্যে, ওই বাঙালিরা ওই ফ্রি খায়, উনি মাঝে মধ্যে 3টা বই অর্ডার করলে ডেলিভারি চার্জ ফ্রি দেয়। তাহলে আমরা তো এত খরচ করতেছে, আমরা বুঝি কিরকম। এখন উনি ওনার পুরোনো বই বিক্রি করার জন্য বা ওর বই চলতেছে না, তখন ওই ডেলিভারি চার্জ ফ্রি করে দিচ্ছে। এখন ওই 50 টাকার জন্য, কমের জন্য আপনারা ওই সাকওয়াতের বই কিনতে যাচ্ছেন। তাহলে শেষমেশ গিয়ে ওই আগের বছরের উত্তর, আইবিবি টেক্সট বইয়ের উত্তর পাচ্ছেন না। এটা আমার কথা না, ওনার গ্রুপে ওই যে আমি গত দিন বললাম আরেকজন মেম্বার এ করছিল আর কি। সো একটা জিনিস মাথায় রাখেন, যেখানে 20 টাকা 30 টাকা আপনার কম দিবে সেখানকার নিশ্চয়ই কিছু কোয়ালিটি খারাপ আছে বলে এই জিনিসটা করবে। তো সবার জন্য রইল শুভকামনা। এখন আপনারা যদি লাস্টে কেউ দুই একটা প্রশ্ন, মানে আপনার এই আমরা আলোচনা যেটা করলাম, যদি কারো কোনো কিছু প্রশ্ন থাকে তাহলে সেটা বলতে পারেন, নাহলে আমি এই সেশনটা এখানে শেষ করে আমাদের পেইড মেম্বারদের জন্য 10টাই ক্লাসটা নিব আর কি। বাকি 10টা প্রশ্ন, কারো কোনো প্রশ্ন থাকলে। আচ্ছা, এখানে আমার কেউ কিছু আলোচনা করছে কিনা, পেইড ক্লাস কিভাবে জয়েন করব। পেইড ক্লাসের জন্য আমি আবার নাম্বারটা আমার লিখে দিচ্ছি, 0175 3 551 557 নাম্বারে মেসেজ করলে আমরা প্রসেসটা বলে দিব। আমার পাশে কেউ কথা বলছে না, এটা ওই দিক থেকে আরেকজন কথা বলছিল, এই জন্য এরকম আসছিল আর কি। আচ্ছা, পয়েন্টের ভিতর না ওইরকম ইংরেজি লিখলে কোনো কিছু ব্যাপার ট্যাপার না, ওটা আলাদা। যদি আপনি বাংলায় লেখেন শুধু বাংলাতেই লিখবেন, ওইটা দরকার নাই আর কি। আচ্ছা, কারো কোনো প্রশ্ন আছে? না থাকলে আমি আজকে কি ক্লাস এখানে শেষ স্যার? আমি হ্যাঁ, এই কি বলে, যারা মানে ফ্রি ক্লাসটা শেষ, আপনাদের পেইড যারা ক্লাস নিয়েছেন তাদেরকে আমি এই যে 10টাই লিঙ্ক দিয়ে দিব আপনাদের। তারপর বাকি 10টা প্রশ্ন সেশনটা কমপ্লিট করে ফেলবো। এখানে তো সবাই মানে জয়েন করছে। আর যারা শুধুমাত্র পেইড কোর্সটা নিছে তাদের জন্য আমি বাকি 10টা প্রশ্ন তাদের জন্য শুধুমাত্র আলোচনা করবো। বাকি 10টা কি কখন থেকে শুরু হইবে স্যার? এটা 10টা থেকে আমরা শুরু করবো, 10টায় জাস্ট। 10টা থেকে না? হ্যাঁ, ঠিক 10টায় কি আছে, তাহলে 10টায় করা যায় আমি নাকি তো না, আপনারা আপনারা বলেন কয়টায় করবো, 10টায় নাকি না 10টা 15ই শুরু করবো? বাকি 10টা 10টা, 15 বা 10:15 থেকে করেন, অসুবিধা নেই। আচ্ছা ঠিক তাহলে আছে, 10টা তবে 15ই না। দেই। বেশিক্ষণ হ্যাঁ, সময় লাগবে না ওইটা আর। ঠিক আছে। আমি ওইখানে কি আলাদা 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 লিঙ্ক দিবেন না? এই ওইটা ওই যে লিঙ্কে? শুধুমাত্র পেইড গ্রুপে লিংক দিব, ওটা অন্যরা কেউ পাবে না। আপনারা যারা হোয়াটসঅ্যাপ পেইড গ্রুপে জয়েন হয়ে আছেন শুধুমাত্র তারাই পাবেন। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আমি ফেড হ্যাঁ, গ্রুপে পেইড আছি। গ্রুপে থাকলে ওটা টেনশন করেন না, ওখানেই শুধুমাত্র দেওয়া হবে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আচ্ছা, ঠিক আছে, ওকে, ওকে, আসসালামু আচ্ছা, আর কারো কোনো কিছু সমস্যা আছে? স্যার আজকে কি আর কোনো ক্লাস হবে? না, আজকে আর ফ্রি ক্লাস হবে না, এখন আমরা পেইড ক্লাস নিব আর কি, 10টা 15তে। আচ্ছা, পিডিএফটা আমরা ওই যে আমাদের যারা পেইড গ্রুপ আছে তাদেরকে পিডিএফটা দিয়ে দিব আজকে। এটা কালকে দিয়ে দিবনি, আমি একটু কিছু সাজানোর ব্যাপার আছে, কালকে আপনাদের পিডিএফটা দিয়ে দিবনি যেন আপনারা কাল থেকেই পড়াটা কমপ্লিট করতে পারেন। এবং কালকে আমরা এই যে রেকর্ডটা আবার গ্রুপে দিয়ে দিব, আপনাদের ফেসবুক সিক্রেট গ্রুপে। ফেসবুক সিক্রেট গ্রুপের লিঙ্কটা আমি আপনাদেরকে দিয়ে দিব। আপনারা যারা পেইড ক্লাস নিয়েছেন তারা ওই ফেসবুক সিক্রেট গ্রুপে রিকোয়েস্ট পাঠায় আপনাদের ফেসবুক আইডির নামটা লিখে দিবেন। যেন আপনাদের কাজ হবে যে এই ক্লাসটা আজকে একবার শুনলেন, কালকে সকালবেলা আরেকবার শুনবেন। ক্লাসটা শোনার পর আমি যে পিডিএফটা দিয়ে দিব, আহ, সেই পিডিএফ দেখে দেখে আপনি একবারে টেবিলে বসবেন 1 ঘন্টা
পড়তে বসলে একেবারে পড়ার মতো বসবেন, মানে অ্যাকাউন্টিং এ কোনোভাবে অবহেলা করা যাবে না। টেবিলে বসে আলোচনাটা আবার 1 ঘন্টা শুনে পাশে নোট ডাউন করবেন, পয়েন্টগুলো পয়েন্টগুলো নোট ডাউন করে মুখস্থ করা শুরু করে দিবেন। পয়েন্টগুলো পয়েন্টগুলো মুখস্থ রাখলেই পারবেন। আর কিছু কিছু ইনফরমেশন যদি আপনার মনে হয় যে আমি এই ইনফরমেশনগুলো আমার মুখস্থ করা দরকার, সেই ইনফরমেশনগুলো যেগুলো মুখস্থ রাখতে হবে সেগুলো ছোট ছোট করে কি পয়েন্ট আকারে আপনার খাতায় নোট ডাউন রাখবেন। আচ্ছা, আরেকজন কি বলছে ভাইয়া, নাকি পেইড গ্রুপের রিকোয়েস্টটা নিতে চাচ্ছি। হ্যাঁ, ওইটা ওই যে আপনি আমাদের নাম্বারে এখন মেসেজ দেন, তাহলে আমরা ওটা প্রসেস করে দিচ্ছি। আর আপনাদের 10টা 15-তে আমরা বাকি ক্লাসটা নিব। বাকি ক্লাসটা ইনশাল্লাহ আমরা আধা ঘন্টা নিলে ওইটা হয়ে যাবে। সো আপনাদের একটু আমাকে ফিডব্যাক দেন, যারা এমনি সবাই ক্লাস করলেন বোঝা যাচ্ছে কি। তবে অ্যাকাউন্টিং তো আপনারা যতটুকু বুঝতে পারছেন, যদি 50% বুঝতে পারেন তাও আলহামদুলিল্লাহ। পরবর্তীতে আপনি যখন অঙ্ক বা আরো মানে একটা জিনিস তো কেবল শুরু, সালাম আলাইকুম স্যার। ধীরে ধীরে বুঝতে পারবেন। বলেন জাহেদ ভাই। সালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম। স্যার। ক্লাস ঠিক আছে স্যার, কিন্তু ব্যাপারটা হচ্ছে ওই ক্লাসের সময় বাইরের সাউন্ড একটু দেখতে পাচ্ছি, যেমন আপনি আপনার ও, বক্তব্য আমার আমি এখানে চেষ্টা আসে নাই করেছি সাউন্ডটা, ওই যে ওই মিউট, এই অপশনটা আমার দেখে নিতে হবে, মানে একদমই সবাইকে মিউট করে রাখতে হবে। এখানে কোনো সাউন্ড নাই, মানে আমার একদমই মানে রুমে কেউ নাই, টোটালি আমার এসি মানে তাদেরকে আপনার পক্ষ থেকে আমি করে দিতে পারবো। ওই যে ওই ওই সাইড থেকে কথা আসছিল মনে হয় কিছু, ওই যে হ্যাঁ মিউট করা ছিল না তো এই জন্য। আমি একটু এইটা কালকে দেখতে হবে, মানে এখানে আমি মিউট অল করতে, আচ্ছা। তারপরও কেন জানি হচ্ছে না, মাঝে মধ্যে হঠাৎ করে কারো মাইকটা অন হয়ে যাচ্ছে। আচ্ছা, তাহলে আর কারো কোনো প্রশ্ন নাই, আমি মনে হয় ক্লাসটা এখানে শেষ করি। কিছু বোঝা গেছে তো নাকি? একটু হলেও তো বুঝতে পারছেন। কিছু কিছু টপিকস একটু কঠিনও ছিল, তো যতটুকু বুঝতে পারেন ইনশাল্লাহ আমরা সামনের ক্লাসগুলো আরো অনেক ইজি করব। আরেকবার কালকে ক্লাসটা শুনে নিন, দেখবেন যে অনেক ইজি হয়ে গেছে। অনেক সময় আমাদের কি হয় যে আমরা টিচারের কাছে পড়ি একটা জটিল টপিকস, তখন ওই মুহূর্তে আমরা 40% বা 50% বুঝি। পরের দিন আবার যখন জিনিসটা শুনি বা একবার নিজে রিডিং, আপনি আজকে 10টার পর একবার ক্লাস করেন, কালকে আরেকবার শুনবেন সকালবেলা একটু ফ্রি মাইন্ডে, দেখবেন যে আপনি 100%ই বুঝে গেছেন। আর যখন পিডিএফটা পড়বেন একটু খাতা কলমে লিখবেন, তখন কোনো সমস্যা থাকবে না। তারপরেও যদি কোনো সমস্যা হয় আপনারা জানাবেন, পেইড গ্রুপ হোক বা আনপেইড গ্রুপ হোক, কোনো সমস্যায় পড়লে যে কেউ জানাবেন, আমি ওই মুহূর্তে অ্যান্সার দিতে পারলে দিব, নাহলে পরবর্তীতে আপনাদের অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। তো আজকের ক্লাস এতটুকুই, সবার জন্য রইল শুভকামনা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, হ্যাপি থাকবেন, অ্যাক্টিভ থাকবেন। আসসালামু আলাইকুম।